আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, পড়াশোনা ভালো চলছে। বিজয় 4.S ব্যাচে বায়োলজি আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের মাধ্যমে উদ্ভিদ শারীরতত্ত্ব আমরা কমপ্লিটলি শেষ করব, অধ্যায়ের ইতি টানব। শ্বসন পার্টটা আমাদের বাকি আছে। তো খেয়াল করে দেখো, আশা করি ভয়েস ভিডিও ক্লিয়ার আছে, সমস্যা নেই, আমি কথা শুরু করি। খেয়াল করে দেখো, উদ্ভিদ শারীরতত্ত্ব তোমরা জীবনে অনেকবার পড়ছো, কলেজ লাইফ সহ বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, তাই না? আমার ক্লাসের উদ্দেশ্য কি, আমি কেন এক্সট্রা করে ক্লাস নিচ্ছি, বা তোমরা কেন আমার ক্লাস করবা? কলেজ লাইফে পড়ছো, যারা সেকেন্ড টাইমার তারা ফার্স্ট টাইমেও পড়ছো, কোচিংয়ে পড়ছো, এক্সাম দিছো, আমার ক্লাসটা কেন করবা? উদ্দেশ্যটা কি? আমি তো তোমাদের উদ্দেশ্যটা বুঝাই, তাইলে আজকের ক্লাস করে এই অধ্যায়টা তুমি শেষ করে মজা পাবা। আমার ক্লাসের উদ্দেশ্যটা কি দেখো, উদ্ভিদ শারীরতত্ত্ব মনে করে করে সকল তথ্য তুমি লিখতে পারবা, সৃজনশীল লিখতে পারবা, এমসিকিউ আনসার করতে পারবা, বাট তোমার পরীক্ষায় টাইম হচ্ছে 60 মিনিট, তোমার এমসিকিউ হচ্ছে 100টা। এখন তোমার টার্গেট কি থাকবে? যে যত দ্রুত এমসিকিউ দাগানো যায় এবং নির্ভুলভাবে দাগানো যায় মনে করে, মানে তুমি তো অপশনগুলো দেখে মাথায় আসতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নগুলো দুই টাইপের হইতে পারে। এই 60 মিনিটে যে 100টা এমসিকিউ থাকবে, আমরা জানি না এমসিকিউ কেমন থাকবে। হইতে পারে এমসিকিউগুলো সহজ, ছোট অপশন, তাই না? হইতে পারে ছোট অপশন, হইতে পারে এমসিকিউগুলো খুবই কঠিন, এক্সট্রা ইনফো থেকেও আসে, প্লাস বড় অপশন। দুইটা যেরকমই থাকুক, তোমার সাথে কম্পিটিশন দেওয়ার জন্য অবশ্যই স্টুডেন্ট থাকবে। ক্যাডেটের স্টুডেন্ট আছে, নটরডেমের ভালো স্টুডেন্ট আছে, ভিকারুনেসের ভালো স্টুডেন্ট আছে, হলিক্রসে ভালো স্টুডেন্ট আছে, রাজশাহী কলেজে ভালো স্টুডেন্ট আছে, রেসিডেন্সিয়ালে ভালো স্টুডেন্ট আছে। প্রত্যেকটা কলেজে তুমি যদি টপ 50 জন করেও ধরো, তাও তোমার সাথে কম্পিটিশন দেওয়ার জন্য কিন্তু 2000 স্টুডেন্ট অলরেডি বসে আছে, যারা কিনা এই ছোট অপশন বড় অপশন দুইটার মধ্যে পারবে। তো তুমি যদি এরকম টপ লেভেলের স্টুডেন্ট না হও, তুমি কি ওই টপ 2000-এর জায়গা ডিজার্ভ করো না? অবশ্যই করো, অবশ্যই করো। বাংলাদেশে টপ করে এমন সব স্টুডেন্ট কলেজ টপার না। তাহলে তোমার অ্যাডমিশনের সিস্টেমটা কি হবে? অ্যাডমিশনের সিস্টেম হবে একবার বুঝে যতবার রিভিশন দেওয়া যায়, তুমি শিওর থাকো যে একজন কলেজ টপার, হ্যাঁ, যে কিনা কলেজে সবসময় ভালো মার্ক পায়, কলেজ টপার যদি 5 বার রিভিশন দেয় অ্যাডমিশন টাইমে, অ্যাভারেজে ধরলাম, বা ধরো যদি 3 বার রিভিশন দেয়, আর তুমি কলেজ টপার না, তুমি অ্যাডমিশনে এসে ভালো মতো পড়তেছো, তুমি যদি একবার ভালো মতো বুঝে, মানে ঠাড়া মুখস্থ না, ঠাড়া মুখস্থ কারে বলে? না বুঝে সব ঠাড়া মুখস্থ করা, ওই মুখস্থ না, একবার ভালো মতো বুঝে তারপর তুমি যদি 5 বার রিভিশন দাও, তাহলে ওই যে কলেজ টপার, তার থেকে তুমি অন্তত 2 মার্ক বেশি পাবা, মানে 2টা এমসিকিউ তুমি ভালো পারবা, অন্তত 2টা এমসিকিউ পারবাই, হয় ইংলিশে, নয় ফিজিক্সে, নয় কেমিস্ট্রিতে, নয় বায়োলজি, 2টা এমসিকিউ তুমি পারবাই, বেশি পারবা, কারণ তুমি বেশিবার রিভিশন দিছো। এবং তোমার পড়ার স্টাইলে যদি ঠাডা মুখস্থ না থাকে, তুমি যদি টেকনিক ওয়াইজ ফলো করো, পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে, যেমন আজকে আমি একটা টেকনিক দিব, অ্যাটিপি মনে রাখার ক্ষেত্রে আমি একটা হিন্ট দিই, আমি পড়ার স্টাইলটা বুঝাই। অ্যাটিপির হিসাব আছে না, একটা ছক, গ্লাইকোলাইসিসে কয়টা, তারপর হচ্ছে এসিটাইল কোয়ের মধ্যে কয়টা, ক্র্যাশ চক্রের মধ্যে কয়টা, তাহলে এই যে আমাদের এই যে হিসাবটা, মানে কয়টার মধ্যে কয়টা এটিপি, একজন ঠাড়া মুখস্থ করছে, একজন টেকনিক দিয়ে মনে রাখছে, কারটা বেশি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি? যে কিনা টেকনিক দিয়ে মনে রাখছে তার অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সে টেকনিক তো আর ভুল নাই। তো তুমি যদি বেশি বেশি রিভিশন দেওয়ার পাশাপাশি টেকনিক ওয়াইজ পড়ো, তাহলে তোমার মার্ক মনে করো 82, আর তুমি যেহেতু তার থেকে 2 মার্ক বেশি পাইছো, তার মার্ক মনে করো 80। তোমার আসলো সলিমুল্লাহ, তার আসলো হচ্ছে মনে করো সৌরার্দি, ঠিক আছে? সৌরার্দি বানান কি? আচ্ছা যাই হোক, SHSMC, শহীদ সৌরার্দি মেডিকেল কলেজ। আমার পার্থক্যটা আমি তোমাকে বুঝাতে পারছি কিনা? মানে আমার ক্লাস করার উদ্দেশ্য কি, বা আমাদের ক্লাস করার উদ্দেশ্যটা কি? প্রথমত তুমি বুঝলা, টেকনিকগুলো কালেক্ট করলা আমাদের ক্লাস থেকে, যা কিনা অন্যান্য জায়গায় তুমি পাও নাই। আমি আবারও বলতেছি, আমাদের ক্লাসে তুমি বুঝলা, পড়াটা বুঝলা। অনেক ক্লাসে শুধু বই জায়গায় চলে যায়, ভালো মতো টপিক ক্লিয়ার হয় না, দেখা যায় ওই টপিক আবার পড়তে হয়, রিভিশন টাইমে গিয়ে টপিকটা আবার পড়তে হয় নতুন করে, এটা সমস্যা। আমাদের ক্লাসে এই সমস্যাটা নাই, আমরা ক্লাসে বেসিক ক্লিয়ার করি। তার মানে একবার তুমি বুঝছো, যেই টপিকগুলো আগে বুঝতো না, শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস, একবার বুঝছো, এবং আমরা পড়া গুছাই দিছি, মানে 10 পেজের পরে 2 পেজ এনে দিছি, তার মানে তোমার রিভিশন বেশি বেশি দিতে পারবা।
এবং আমাদের পড়ার মধ্যে টেকনিক আছে, পড়ার মধ্যে আমরা ট্রিক দিয়ে দিচ্ছি, কেমনে মনে রাখবা, তুমি টেকনিক ওয়াইজ পড়তেছো, এতে করে তোমার 80+ মার্ক পাওয়ার সম্ভাবনা যেমন মারতেছে, ওই টপারদের থেকেও তোমার 2 মার্ক বেশি আসবে, অবশ্যই আসবে, কোনো না কোনো সাবজেক্টে আসবেই। বুঝতে পারছো? তো তোমার টার্গেট কি বুঝতে পারছো? আমাদের ক্লাসে একবার পড়া বুঝার পর যতবার রিভিশন দেওয়া যায়, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, মডেল টেস্ট সামনে হবে, তোমাদের যখন 4.S এক্সামগুলো ক্লাসগুলো শেষ হয়ে যাবে, ফার্স্ট টাইমাররা যখন তোমাদের সাথে চলে আসবে, তখন তোমরা কিছু মডেল টেস্ট দিবা আমাদের ব্যাচে, তখন রিভিশন দিবা, প্লাস টেকনিক ওয়াইজগুলো ফলো করবা, তাইলে এই চ্যাপ্টারগুলো কভার হবে। বুঝতে পারছো? কারণ তোমার কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় 60 মিনিটে 100টা, 60 মিনিটে 100টা কথা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে যত বেশি অ্যাকুরেট করা যায়, এবং অ্যাকুরেসি বাড়ানোর উপায় কি? বারবার রিভিশন দেওয়া, যতবার তুমি রিভিশন দিতে পারো। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি আজকেরটা। আশা করি সবাই চলে আসছে, আমরা ক্লাস শুরু করতে পারি। অ্যাকুরেসি বাড়ানোর জন্য কী করতে হবে বলো, কমেন্ট করো। যারা যারা ক্লাস করতেছো বলো, অ্যাকুরেসি বাড়ানোর জন্য কী করতে হবে? অ্যাকুরেসি বাড়ানোর জন্য কী করতে হবে? কমেন্ট করো। ক্লাস শুরু করতেছি। আজকে লিখবো না, আজকে বই থেকে পড়াবো। শ্বসন পাঠটা কিছু টেকনিক দেখানোর বিষয় আছে, এই জন্য বই থেকে দেখাবো আজকে। ওকে, খেয়াল করো, শ্বসন জিনিসটা কি? আমরা যখন শ্বাসক্রিয়া ও শ্বসন পড়ি, জুওলজির 5 আমি পড়াইছিলাম তোমাদের, তখন বলছিলাম শ্বসন 2 রকমের আছে। শ্বসন 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তঃশ্বসন, একটা হচ্ছে বহিঃশ্বসন, রাইট? মানুষের ক্ষেত্রে যদি বলি, মানুষের ক্ষেত্রে শ্বসন 2 রকম, উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন এই একটাই। মানুষের শ্বসন 2 রকম কেন? তো মানুষের নাক আছে, ফুসফুস আছে, বাতাস যেটা নিচ্ছি, অক্সিজেন যেটা বাইরে থেকে নিচ্ছি, এটা বহিঃশ্বসন। এই অক্সিজেন কোষের ভিতরে গিয়ে খাবারগুলোকে ভাঙবে। কেন ভাঙবে? কোষের শক্তি দরকার। আমার কথাগুলো বুঝো। অ্যাটিপি হচ্ছে এমন একটা জিনিস যা একটা কোষ থেকে আরেকটা কোষে যেতে পারে না। পাশাপাশি 2টা কোষ যদি থাকে, মনে করো পাশাপাশি 2টা কোষ আছে, এই কোষে অ্যাটিপি তৈরি হয়েছে, সে ওই কোষে যেতে পারবে না, এই সুযোগ নাই। তার মানে এই কোষ যদি বেঁচে থাকতে চায়, এই কোষকে অবশ্যই নিজের কাজ নিজে করতে হবে। এটা তোমাদের সাথে আসলে মিল করা সম্ভব, যে আমি তোমাকে পড়ায় দিচ্ছি, তোমার পড়া হয়ে যাবে, বিষয় এরকম না। আমি তোমাকে পড়াচ্ছি, তোমাকে নিজে ওই পড়াটা পড়তে হবে, তাহলে তুমি পারবা, বেঁচে থাকবা, মানে প্রতিযোগিতা ঠিকই থাকবা। তাহলে বুঝতে পারছো কোষের বিষয়টা? একটা কোষে অ্যাটিপি তৈরি হইলে ওই অ্যাটিপি আরেকটা কোষে যাইতে পারে না। তার মানে ওই কোষ যদি বাঁচতে চায়, তাকেও অ্যাটিপি তৈরি করতে হবে। অ্যাটিপি কেমনে তৈরি করবে? শ্বসনের মাধ্যমে। এই জন্য জীবদেহের প্রতিটা কোষে শ্বসন মাস্ট, জীবদেহের প্রতিটা কোষে শ্বসন মাস্ট। এটা প্রাণী দেহ হোক বা উদ্ভিদ দেহ হোক, জীব কথাটা বলছে, জীব মানে উদ্ভিদ প্রাণী সবাই। তার মানে উদ্ভিদের শ্বসন মানে অন্তঃশ্বসন, কোষের ভিতরে শ্বসন। কিভাবে হবে? অক্সিজেনের সাহায্যে হবে, রাইট? আর মানুষের শ্বসন 2 রকম, বহিঃশ্বসন আর কোষের ভিতরে অন্তঃশ্বসন, রাইট? এখন এই শ্বসনের বিক্রিয়াটা একটু খেয়াল করো, চেনা চেনা লাগবে তোমাদের কাছে। শ্বসনের বিক্রিয়াটা ভালো মতো খেয়াল করে, চেনা চেনা লাগবে। ঠিক সালোক সংশ্লেষণকে উল্টায় দিলে যা হয়, শ্বসনের বিক্রিয়াটা তাই। তাহলে যারা বই আছে সাথে লিখে রাখো, যদি আগে থেকে লেখা না থাকে তাহলে লিখো, সালোক সংশ্লেষণের উল্টা। কিভাবে উল্টা যদি বুঝতে চাও, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি মিলে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি তৈরি করে, মনে আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে গ্লুকোজটা কি হচ্ছে তুমি চিন্তা করো। গ্লুকোজটা অক্সিজেনের সাহায্যে ভাঙতেছে, তৈরি করতেছে কার্বন ডাইঅক্সাইড, তৈরি করতেছে উপজাত হিসেবে পানি। এই কার্বন ডাইঅক্সাইড সে ত্যাগ করে। দেখো এখানে কোনো সূর্যালোকের কোনো বিষয় নেই, জাস্ট এনজাইম এবং কোএনজাইম লাগে, এনজাইম এবং কোএনজাইমের খেলা, সূর্যালোকের কোনো খেলা নাই। তার মানে এই প্রক্রিয়া 24 ঘন্টা চলবে, লিখে রাখো, এই প্রক্রিয়া 24 ঘন্টা চলবে। আর যেহেতু সালোক সংশ্লেষণে সূর্যালো দরকার ছিল, ওটা শুধুমাত্র দিনের বেলা চলবে। একটা পড়া গেল। এই প্রসেসে, এই যে শ্বসন প্রক্রিয়াটা, এর প্রসেসে কি হচ্ছে? গ্লুকোজগুলো ভাঙতেছে কার উপস্থিতিতে? অক্সিজেনের মাধ্যমে। এর ফলে কি পাচ্ছি আমরা? অ্যাটিপি পাচ্ছি। অনেক জায়গায় এটা 38 লেখা থাকে। কেন 38 লেখা থাকে আর কেন এটা 36 হবে একটু পরেই ব্যাখ্যা দিব, টেনশন নাই। 36 আসল, 36 তুমি পড়বা। কেন 38 লেখা থাকে ওটা আমরা বলবো। আচ্ছা, এই অ্যাটিপি তৈরি হচ্ছে, অ্যাটিপি মানে শক্তি। অ্যাটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি, লিখে রাখো, আমি যেভাবে লিখতেছি লিখে রাখো, এনার্জি কারেন্সি বলা হয়। অ্যাটিপিকে কি বলা হয়? এনার্জি কারেন্সি। এই অ্যাটিপি যেহেতু শক্তির উৎস, তার মানে আমরা বলতে পারি এই যে আমরা জারণ কি বলে শ্বসন যে প্রসেসটা পাচ্ছি, শ্বসনের ফলে শক্তি তৈরি হয়, বলতে পারি। এই কথাটা ক্লিয়ার আমাদের কাছে। এবং আমাদের
ম্যাক্সিমামের ক্ষেত্রে যে গ্লুকোজটা কি কার্বোহাইড্রেট, মানে ম্যাক্সিমাম খাদ্যর ক্ষেত্রে আলটিমেট কি থাকে, গ্লুকোজ থাকে, গ্লুকোজটাই ভাঙে। এই জন্য দেখো কথাটা কি লিখছে, কার্বোহাইড্রেটই হলো সকল শক্তির প্রধান উৎস। মানে খাদ্যদ্রব্যের মধ্যে কার্বোহাইড্রেটের মধ্যে শক্তির প্রধান উৎস কি কার্বোহাইড্রেট, মানে খাদ্যের মধ্যে। কথা বুঝতে পারছো কেন? কারণ গ্লুকোজটাই ম্যাক্সিমাম জায়গায় ভাঙতেছে। ওকে, এখন কথা হচ্ছে শুধুই কি গ্লুকোজ ভাঙতে পারে, অন্যান্য জিনিস ভাঙতে পারে না? পারে। শর্করা, আমিষ, চর্বি এরা প্রত্যেকেই শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। শ্বসনিক বস্তু মানে কি? শ্বসনিক বস্তু মানে কি? যেই সকল বস্তু ভেঙে শক্তি তৈরি হয়। আমি কি বললাম? 3 ধরনের প্রধান যে খাদ্যদ্রব্য শর্করা, আমিষ, চর্বি এরা প্রত্যেকে ভাঙতে পারে। এই জিনিসটাই আমাদের অধ্যায়ের শেষের পড়া, যে বিভিন্ন শ্বসনিক বস্তু শ্বসনিক হার। গ্লুকোজ ভাঙলে তার শ্বসনিক হার কত, ম্যালিক অ্যাসিডের কত, টার্টারিক অ্যাসিডের কত, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কত, ফ্যাটি অ্যাসিডের কত। দেখছো, গ্লুকোজ প্রোটিন, অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড মানে লিপিড, এদের প্রত্যেকেই তারা ভাঙতে পারে এবং প্রত্যেকেই শক্তি তৈরি করতে পারে। শ্বসনিক হার মানে কি? সে কতটুকু কনভার্ট করতেছে, কতটুকু শক্তি তৈরি করতেছে। যার হার বেশি সে ভালো, বেশি শক্তি দিচ্ছে। আমার কথা বুঝতে পারছো কিনা? এগুলো আমরা সামনে পড়বো। আচ্ছা, শ্বসনের অঙ্গটা দেখো, খুব ইন্টারেস্টিং তথ্য, যা অলরেডি আমরা বলে দিয়েছি যে প্রতিটি জীবন্ত কোষই হচ্ছে শ্বসনিক অঙ্গ, রাইট? আর আমাদের শালক সংশ্লেষণের মধ্যে কি ছিল? শালক সংশ্লেষণ অঙ্গ কোনটা? উদ্ভিদের সবুজ অঙ্গ বা পাতা। শ্বসন দিনরাত 24 ঘন্টা চলে। কথা বুঝতে পারছো? কোষীয় সাইটোপ্লাজমে এই যেই শ্বসনের প্রথম ধাপটা ঘটে, আর শ্বসনের বাকি ধাপগুলা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য এই দুইটাকে বলা হয় শ্বসনের ক্ষেত্রে অঙ্গাণু। যদি বলে শ্বসনিক অঙ্গাণু কোনটা, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, দুইটাই হবে, যে কোনো একটা কিন্তু দেওয়া যাবে না। ওকে, এটিপি এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে পারে না, এটা বলছি কিন্তু তোমাদের, এটা কিন্তু এক্সট্রা করে পড়া লাগবে না। নেক্সট প্রশ্ন, এটিপি কেন দরকার বা শক্তি কেন দরকার? মানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে একটা কোষ শক্তি দিয়ে মতো কি কাজ করে? যেমন আমরা বলছিলাম খনিজ লবণ কেন দরকার, মনে আছে তোমাদের? খনিজ লবণ উদ্ভিদের কেন দরকার বলছিলাম কিনা? যে উদ্ভিদের গঠন এবং স্বাভাবিক কার্যকলাপ চালানোর জন্য। স্বাভাবিক কার্যকলাপের মধ্যে ছিল শালক সংশ্লেষণ। শালক সংশ্লেষণের জন্য কি লাগে? ক্লোরোফিল লাগে। ক্লোরোফিল তৈরি করে কে? ম্যাগনেসিয়াম, রাইট? সাহায্য করে। এবং বলছিলাম যে উদ্ভিদের ফুল ফল যেন ঝরে না যায়, ফুল পাতা যেন ঝরে না যায়, সেই জন্য কি ফসফরাস লাগবে। আমরা কিন্তু অলরেডি আগে থেকেই বলতেছি যে খনিজ লবণ কেন দরকার, পানি কেন দরকার, সূর্য আলো কেন দরকার। একই রকম একটা প্রশ্ন এখন অ্যারাইজ হয়েছে, শক্তি কেন দরকার? প্রশ্ন বুঝতে পারছো? শক্তি কেন দরকার? প্রথম কথা, ডিএনএ, আরএনএ, প্রোটিন, যা কিনা যে কোনো জীবদেহের ক্ষেত্রে প্রধান জিনিস। যেমন এই প্রোটিন দিয়া পুরা জীবদেহ গঠিত, আমাদের চামড়া, চুল, নখ সবকিছু প্রোটিন দিয়া তৈরি। তার মানে প্রোটিন তৈরি হতে হবে, প্রোটিন তৈরির জন্য শক্তি লাগবে। ডিএনএ, আরএনএ ছাড়া বংশগতি সম্ভব না, তার পরবর্তী বংশধর তৈরি হবে না। তার মানে কি প্রধান জৈব অণু তৈরি করার জন্য শক্তি দরকার। অপশন কীরকম থাকবে? নিচের কোনটি মধ্যে কোষে শক্তির প্রয়োজন হয় না, এরকম প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, বড় অপশন করতে পারে, লেস ইম্পর্টেন্ট বাট জানতে হবে। 2 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোষের গঠন অধ্যায়ের মধ্যেও আছে, যে সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় জৈব অণু বা আয়ন মেমব্রেনের মধ্য দিয়ে আদান প্রদান করা। আমরা জানি যে কোষ ঝিল্লি, এই আয়ন মেমব্রেন মানে কি? এই মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লি। আমরা জানি কোষ ঝিল্লির মধ্য দিয়ে বিভিন্ন আয়ন, বিভিন্ন খাদ্যবস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, রাইট? আমরা জানি কি না? তাহলে এই যে আয়নগুলো যে যাবে, শক্তি লাগবে, এই জন্য শক্তি দরকার। 3 নম্বর পয়েন্ট, কোষের অভ্যন্তরীণ যে বস্তুগুলো আছে এগুলোকে পরিচালনা করা। 2 নম্বর 3 নম্বর কাছাকাছি পয়েন্ট, ইজি, এটা পড়লেই বুঝতে পারবো, এখানে এক্সট্রা কোনো পড়া নাই। শ্বসনের প্রকারভেদ, যদি আমরা শ্বাসক্রিয়া ও শ্বসনের ভিত্তিতে বলি তাহলে 2 প্রকার, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। এখানেও 2 প্রকার। তার মানে যদি প্রশ্ন কখনো আসে শ্বসন কয় প্রকার, তোমার জন্য প্যারা নাই, তুমি সব জায়গায় 2 প্রকারই দিতে পারবা। বোটানি থেকে, জুলজি থেকে তোমার কোনো টেনশন নাই, রাইট? এখানেও 2 প্রকার, কি? সবাত শ্বসন, অবাত শ্বসন। ইংলিশটা দেখো, ইংলিশে আসতে পারে। সবাত শ্বসন অ্যারোবিক, অ্যারোবিক মানে কি? এয়ার লাগবে। সবাত মানে কি? সবাত মানে কি? বাতাস সহ। লিখে রাখো, যারা বুঝো না তারা লিখে রাখো। সবাত মানে বাতাস সহ, বাতাস মানে অক্সিজেনের কথা বোঝানো হয়েছে, অক্সিজেন সহজেই শ্বসন, ঠিক আছে? আর অবাত শ্বসন কি? অবাত শ্বসন মানে বাতাস ছাড়া, বাতাস মানে এখানে অক্সিজেনের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে? অক্সিজেন ছাড়া যেটা, অ্যানারোবিক। বুঝতে পারছো? এই সবাত শ্বসন এবং অবাত শ্বসনের ক্ষেত্রে আমাদের ডিটেলস পড়তে হবে। সবাত শ্বসনে বড় ডিটেলস, বাট অবাত শ্বসন মাত্র 2 পৃষ্ঠা। অবাত শ্বসন একদম লাস্টে পড়বো। এখন আমাদের পড়া শুরু সবাত শ্বসন থেকে।
পড়া শুরু কোন জায়গা থেকে? সমাজ শাসন থেকে। খেয়াল করো সবাই, সমাজ শাসনে কিছু স্টেপ আছে, ধাপ আছে, তোমাকে বুঝতে হবে। প্রথম কথা, যে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় সেটা সমাজ শাসন, এটা নিয়ে প্যারা নাই। সমাজ শাসন কোথায় হয় যদি বলি, এক কথায় সব জায়গায় হয়, কোনো কোনো মানে স্পেসিফিক কোনো জায়গা নেই। তুমি আমরা যে কোষের প্রকারভেদ পড়ছি, আদি কোষ, প্রকৃত কোষ, রাইট? আদি কোষ কী ছিল? ব্যাকটেরিয়া। এই দেখো ব্যাকটেরিয়ার নাম, বহু ব্যাকটেরিয়া, রাইট? এরপর আমরা ছত্রাক জানি অনুন্নত, প্রোটিস্ট জানি অনুন্নত, উদ্ভিদ ও প্রাণী জানি উন্নত। তার মানে সমাজ শাসন সব জায়গায় হইতে পারে, কোনো প্যারা নাই। আচ্ছা, এটা এক্সট্রা করে মনে রাখার কিছু নাই। ওকে, সমাজ শাসনের ধাপগুলো তোমার বুঝতে হবে, এবং এই ধাপগুলো থেকে আমি তোমাকে টেকনিক দেওয়া শুরু করব, কিভাবে পড়া সহজে মনে রাখবা এটা আমি তোমাকে শেখানো শুরু করব। কথা বুঝতে পারছো? তো চলো আমরা শুরু করি গ্লাইকোলাইসিস থেকে। গ্লাইকোলাইসিস নামটা সুন্দর, নাম দিয়ে বোঝা যায় এখানে কি কাজ হবে, রাইট? গ্লাইকোলাইসিস নামটা কিন্তু সুন্দর, নাম থেকেই বোঝা যায় এখানে কি কাজ হবে। গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙন। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙন। তার মানে গ্লুকোজের ভাঙন হবে এখানে। গ্লুকোজ ভেঙে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। গ্লুকোজ কয় কার্বন? 6 কার্বন। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? 3 কার্বন। বুঝছো কিন্তু, একদম ইজি, জাস্ট সিম্পল চিন্তা করো। গ্লুকোজ 6 কার্বন সবাই জানো, C6H12O6, সবাই মুখস্থ, সবার মুখস্থ, C6H12O6। গ্লুকোজ ভাঙবে, অবশ্যই ভেঙে কিছু একটা তৈরি হবে। কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? অ্যাসিড কয় অক্ষর? অ্যাসিড 3 অক্ষর। ইজি, নর্মালি চিন্তা করো, পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? তাহলে 3 কার্বন। তাহলে একটা 6 কার্বনের যৌগ ভেঙে 3 কার্বনের বস্তু তৈরি হয়েছে। কয়টা তৈরি হয়েছে? 2টা। তোমাকে 6 টাকা দিলাম, একটা চকলেট 3 টাকা, তাহলে কয়টা চকলেট খেতে পারবা? 2টা চকলেট খেতে পারবা। তার মানে 6 কার্বন ভেঙে 2টা কি হয়েছে? পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। আর কি কি তৈরি হয়েছে? এটা হচ্ছে মেইন কনসার্ন। আর কি কি তৈরি হইল? এই গ্লাইকোলাইসিসে সব কিছু 2-এর খেলা। যারা যারা ক্লাসে আসো প্রত্যেকে লেখো এখানে 2-এর খেলা, বইয়ে লিখো 2-এর খেলা। এখানে যা কিছু তৈরি হবে সব হবে 2। এখানে যা কিছু তৈরি হবে সব কিছু 2 আছে। একটু নেট প্রবলেম হয়েছিল, খুব প্যারা নাই, সমস্যা নাই, আমি খেয়াল করছিলাম, এই জন্য আমি একটু স্টপ গেছিলাম। লিখো এখন ঠিক আছে সব। গ্লাইকোলাইসিস লেখো 2-এর খেলা, গ্লাইকোলাইসিস লেখো 2-এর খেলা। এবং গ্লাইকোলাইসিসে প্রচুর এনজাইম লাগে, রাইট? গ্লাইকোলাইসিসে কি লাগে? প্রচুর এনজাইম লাগে। এটাও লিখো, প্রচুর এনজাইম লাগে। এনজাইম কোথায় বেশি থাকে? কোষের কোথায় এনজাইম বেশি থাকে? সাইটোপ্লাজমে এনজাইম বেশি থাকে। এখানে একটা তীর চিহ্ন দাও, শেষ। এই জিনিসটা বুঝলে তোমার অনেকগুলো পড়া শেষ। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন, গ্লাইকোলাইসিস মানে 2-এর খেলা। গ্লাইকোলাইসিসে প্রচুর এনজাইম লাগে। এনজাইমগুলো কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। এবং গ্লাইকোলাইসিসে যে এনজাইমগুলো লাগে সবগুলো পানিতে দ্রবণীয়। লিখো এখানে, বই সাজাও, সবগুলো পানিতে দ্রবণীয়। অনেকগুলো পড়া শেষ, এখান থেকে অনেকগুলো পড়া শেষ, ঠিক আছে? ওকে, এই গ্লাইকোলাইসিস যেটা আমরা এখন কি পড়তেছি? সমাজ শাসন পড়তেছি না? অবাধ শ্বসনে যখন যাবা তখনও দেখবা গ্লাইকোলাইসিসই আসতেছে, রাইট? তাহলে এটা হচ্ছে সবাধ শ্বসন এবং অবাধ শ্বসনের অভিন্ন ধাপ। 2 প্রকার শ্বসনেই যেটা কমন, তার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? এই গ্লাইকোলাইসিসকে ইএমপি প্যাথওয়ে বলা হয়, ঠিক আছে? কেন ইএমপি প্যাথওয়ে বলা হয়? 3টা বিজ্ঞানীর নাম অনুসারে প্রশ্ন আসবে এরকম যে গ্লাইকোলাইসিসের সাথে কোন বিজ্ঞানীর নাম জড়িত নয়? এমবেডেন মেয়ারহফ পার্নাস, ঠিক আছে? এমবেডেন মেয়ারহফ পার্নাস। তো তুমি এটা বাইডেন, এটা মেয়র, আর এটা যেমনি ইচ্ছা তো মনে রাখতে পারো। বুঝতে পারছো কিনা? মানে বাইডেনের নাম তো সবাই জানো, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, এখন তো ডোনাল্ড ট্রাম্প। বাইডেন, মেয়র, আর এটা যেমনি মনে রাখতে পারো। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের সাথে কি জড়িত নাম। ওকে, যেহেতু এই যে গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হচ্ছে, তাই এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় শ্বসন। এটা তুমি একটু পরে এমনিই তো মাথার মধ্যে চলে আসবে আস্তে আস্তে পড়তে পড়তে। আমরা একটু সামনে আগাবো, একটু সামনে আগে গ্লাইকোলাইসিসের প্রসেসগুলোর মধ্যে আসবো, আয়সা দেখবো এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। কথা বুঝতে পারছো? একটু গুণা যদি ধরো 1 2 3 4 এরকম যদি গুনতে থাকো, দেখবা এখানে 9টা ধাপ। সবাই এই চিত্রটার পাশে লেখো, 9টা ধাপ, 9টা ধাপ। এর মধ্যে তুমি দেখবা 1 3 আর 9, 1 3 আর 9। দেখো উভমুখী, দেখতেছো? উভমুখী দেখতেছো? আমি আরো দেখাই, এই দেখো সব উভমুখী, দেখছো? উভমুখী, উভমুখী, উভমুখী।
শুধুমাত্র 1, 3 আর 9 একমুখী। এই দেখো একমুখী। 3 নাম্বার দেখো একমুখী, 1 নাম্বার দেখো একমুখী। তার মানে 1, 3 এবং 9 এরা কি একমুখী না দ্বিমুখী? এটা তোমার পরীক্ষায় প্যাস লাগবে, তুমি শিওর থাকো, ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক। 1, 3 আর 9 কি একমুখী ছিল না উমুখী ছিল? প্যাস লাগা যাবে। 1 দিয়া মনে রাখবা এগুলো একমুখী, 1 দিয়া মনে রাখবা এগুলা কি একমুখী, তাহলে বাকিগুলা উভমুখী। একটা জিনিস গেল। এখানে কিছু এনজাইমের নাম আছে, ফসফোগ্লুকো আইসোমারেস, ফসফোফ্রুক্টোকাইনেস, এত কিছু তোমার লাগবে না। তুমি শুধুমাত্র আমি যেগুলোর মধ্যে বক্স করতেছি এগুলো দেখো, কাইনেস, আইসোমারেস, কাইনেস, আইসোমারেস, ডিহাইড্রোজিনেস, 3টা মার্ক করছো, 3টা মার্ক করছো, ইনলেস, মিউটেস, এই 5টা মার্ক করো। 5টা আমি মার্ক করছি, এই 5টা এনজাইমের নাম লিখো অথবা মার্ক করো। আমার কথা বুঝতে পারছো আমি কি কি মার্ক করছি? কাইনেস, আইসোমারেস, তারপর হচ্ছে এখান থেকে আইসোমারেস মার্ক করলা, এখান থেকে মিউটেস, মিউটেস, ইনলেস, আরেকটা কোনটা বলছিলাম? ডিহাইড্রোজিনেস। ঠিক আছে, এটা কি? এইগুলা হচ্ছে বিভিন্ন এনজাইম। তুমি যেই 9টা বা 10টা এনজাইম এখানে পাবা, তুমি গুইনা দেখবা সবগুলোর মধ্যে এগুলো কমন নাম। বুঝতে পারছো? এগুলো চেঞ্জ করবে না, এগুলো থাকবে, অন্য একটা দিয়ে দিবে, মাঝারি থেকে ঢুকায় ক্র্যাপ চক্র থেকে ঢুকাই দিবে। ক্র্যাপ চক্রে ঢুকলেই বুঝতে পারবা যে কমপ্লিটলি ভিন্ন নাম এখানে পাবা তুমি। তাহলে এইগুলো মনে রাখলে তুমি আনসার করতে পারবা। এখন এই যে এনজাইমগুলো বললাম প্রত্যেকটা পানিতে দ্রবণীয়, এটা তোমার জানা দরকার, এইটা তোমার জানতে হবে। প্রত্যেকটা পানিতে দ্রবণীয়, বুঝতে পারছো? এই যে দেখো সবকটি এনজাইম দ্রবণীয়। শেষ, এখান থেকে মেইন মেইন পড়া শেষ। এখন হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস থেকে কি পাইছো? গ্লাইকোলাইসিস থেকে কি পাইছো? বলছিলাম সব 2 এর খেলা। কতর খেলা? 2 এর খেলা। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2। সবাই একটু খেয়াল করো, পি আছে এখানে? এখানে কোনো পি দেখতে পাচ্ছ চোখে? NADH2 কোনো পি আছে নাই? সালোক সংশ্লেষণ পড়ার সময় NADPH2 ছিল, খেয়াল করছো কিনা? খেয়াল না করলে খেয়াল করবা এখন। ফটোসিনথেসিস পি দিয়া শুরু, ফটোসিনথেসিসে যেগুলো থাকে সেগুলো হচ্ছে NADPH2। আর যেটা হচ্ছে রেসপিরেশন মানে শ্বসন, এখানে কোনো পি নাই, আছে? কোনো পি আছে? নাই। ফটোসিনথেসিস পি দিয়া শুরু, সেখানে পি আছে, এখানে পি নাই, নামের মধ্যে পি নাই, মনে রাখবা। আর 2 অণু পাইরুভিক অ্যাসিড, সব 2 এর খেলা, পড়া ডান। অনেকে একটা কনফিউশনে থাকি সব সময়। কি কনফিউশন আমি বলে দিই। আমরা গ্লাইকোলাইসিসে কি পাইলাম? গ্লাইকোলাইসিসে আমরা কি পাইলাম? গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি, 2 অণু NADH2, 2 অণু পাইরুভিক অ্যাসিড। এটা পরবর্তীতে এসিটাইল কোয়ের সাথে যাবে, এটা নিয়ে প্যারা নেই। আমাদের এই দুইটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। কি কনফিউশন থাকে? 2 অণু এটিপি ঠিক আছে, ভালো কথা, বাট এই যে 2 অণু NADH2 এটাকে যদি ভাঙি, 1 অণু NADH2 মানে 3 অণু এটিপি, রাইট? আমরা সবাই জানি 1 অণু NADH2 মানে 3 অণু এটিপি, 3 দুগুণে 6 এটিপি। তাহলে আলটিমেটলি কয়টা এটিপি আসে? 8টা এটিপি। অনেকেই মনে করো এইটা মনে হয় নিট এটিপি, এইটাকে অনেকে নিট এটিপি মনে করো। দেখো তোমাদের কনফিউশন দূর করার জন্য বইয়ে লেখা আছে, তোমাদের কনফিউশনে দূর করার জন্য বইয়ের লাইনটা দেখো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট 2টি এটিপি, 2টি NADH2 জমা হয়। এই NADH2 যখন ইটিসিতে যাবে সবার শেষ ধাপে গিয়ে ভাঙাবে। আমি তোমার হাতে একটা চেক দিলাম, তুমি কি সাথে সাথে টাকা পাই গেছো? চেক নিয়ে ব্যাংকে যাইবা, ব্যাংক থেকে টাকা দিবে, পরে তুমি টাকা পাইছো। তাহলে আমি যদি বলি আমি তোমার হাতে কি দিছি? টাকা দিছি? না, আমি তোমার হাতে চেক দিছি। তো যদি প্রশ্ন করি নিট এটিপি কয়টা, তো তুমি কি চেক ভাঙ্গায় হিসাব করবা? নো, চেকের জায়গায় রাখবা। তার মানে নিট এটিপি এই 2 অণু। আমার কথা কি ক্লিয়ার? একটা কনফিউশন ক্লিয়ার হইল, এটা নিট এটিপি। এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এই যে এটা হচ্ছে নিট NADH2, এটা নিট NADH2। আমার কথা বুঝতে পারছো?
নিট NADH2। এখন আমরা মাঝে মাঝে দেখতে পাই যে এই যে 36 ATP আর 38 ATP একটা মারামারি, সেটা কেন হয়? এটা এর জন্য হয়। আমি একটু বুঝাই বিষয়টা, অনেকেই সরাসরি বললে হয়তো বুঝবা না, আমি একটু একটা উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে? নেট কি সমস্যা করতেছে? যদি নেট সমস্যা করে একটু কষ্ট করে হলেও ক্লাস করো, কারণ রেকর্ড যেটা পাবা যদি কোনো জায়গায় আটকায় যায় 1 মিনিট 2 মিনিটের জন্য, ওইটা তুমি দেখতে পারবা, রেকর্ডে কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে? ওকে, খেয়াল করো, একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান চিন্তা করো, ঠিক আছে? বিয়ে বাড়ির অনুষ্ঠানে কি হয়? এটা হচ্ছে একটা বাসার এরিয়া, এই বাসায় বিয়ে হবে, ঠিক আছে? তো বিয়ে হওয়ার জন্য একটা আলাদা রান্না বাড়ি থাকবে, রান্নার ঘর থাকবে যেখানে রান্না বান্না হবে। এরপর মানুষ খাওয়া দাওয়া করার জন্য এক্সট্রা প্যান্ডেল করা হয়, তাই না? এখানে মনে করো হচ্ছে বাসার উঠান, এটা বাসার উঠান একটু বড় থাকে গ্রামের দিকে, যেগুলা বাসার উঠান, এটা খাওয়া দাওয়া করার জন্য কি থাকে? প্যান্ডেল থাকে এক্সট্রা। তাহলে এটা হচ্ছে আমাদের, আমি এখনো পরিচয় দিই নাই, তোমরা উল্টাপাল্টা মনে করো না, প্যান্ডেল থাকে, তাই না? বাসার উঠান থাকে, রান্নাঘর থাকে, প্যান্ডেল থাকে। এছাড়া মানুষ হাঁটাহাঁটি করার জন্য, ঘোরাফেরা করার জন্য অল্প জায়গা থাকে, তাই না? এই হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে সেই বিয়ে বাড়ির মতো চিন্তা করো। এখানে রান্না বান্না হয়, এটা রান্নাঘর। মানুষ যখন খায় সিরিয়ালি বসে বসে খায়, নাকি যে যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে না, মানুষ সিরিয়ালি বসে বসে খায়। খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল, খাওয়া দাওয়া। এটা হচ্ছে কোষের গহ্বর, মানে বাড়ির উঠান, আমি বলতেছি বাড়ির উঠান। আর এটা হচ্ছে বিভিন্ন ফাঁকা জায়গা যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, মানুষ একটু দৌড়াদৌড়ি করে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, রাইট? তুমি এটাকে উদ্ভিদের সাথে তুলনা করো, তাহলে বুঝতে পারবা বিষয়টা। এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় রান্নাবান্না হয়েছিল রান্নাঘরের মধ্যে, যাকে আমরা বলতেছি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয়েছে? গ্লুকোজ তৈরি হয়েছে, রাইট? ক্লোরোপ্লাস্টের মধ্যে কি তৈরি হয়েছে? গ্লুকোজ তৈরি হয়েছে। এখন এটা কোথায় অবস্থান করতেছে? সাইটোপ্লাজমে অবস্থান করতেছে। সাইটোপ্লাজমে এটা ভাঙলো, সাইটোপ্লাজমে এটা ভাঙলো, ভেঙে 2 অণু ATP, 2 অণু NADH2, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এই যে বলছিলাম, এটা হচ্ছে ব্যাংকের চেক, এটা ভাঙাইতে হবে। মানুষ যেমন এখানে সিরিয়ালি বসে বসে খায়, তেমন উদ্ভিদের যে শক্তি উৎপাদন প্রক্রিয়া এরকম সিরিয়ালি বসে বসে হয়। তার মানে ETC বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় থাকে? ওই যে মানুষ যেমন বসে বসে সিরিয়ালি খায়, তাদের শক্তি উৎপাদন বা তাদের খাওয়া দাওয়ার প্রক্রিয়া সেম, এই যে ETC প্রক্রিয়া এখানে হয়। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এইখানে কি হয়? ETC যে প্রসেসটা এটা হয়। এই পর্যন্ত এই NADH2 কে যাইতে হবে না? এই পর্যন্ত যাইতে হবে NADH2 কে। সে যদি টাকা চায়, মানে এটা ভাঙ্গায় যদি ATP পাইতে চায়, এই পর্যন্ত যাইতে হবে। এই মাইটোকন্ড্রিয়ার মোটা মেমব্রেনটাকে পার হয়ে যাইতে হবে। পার হয়ে যাইতে তার একটা শক্তি খরচ হয়। কতটুকু খরচ হয়? 2 অণু NADH2 তখন 2 অণু FeDH2 তে পরিণত হয়ে যায়। আর আমরা জানি 2 অণু FeDH2 মানে 4 অণু ATP। এই যে 2 অণু ATP খরচ হইল, এই জন্য 38 ATP থেকে 2 অণু ATP মাইনাস হয়ে যায়, আলটিমেটলি পড়ে থাকে 34 ATP। তাহলে বুঝতে পারছো এই জিনিসটা কেন হয়েছে? কারণ গ্লুকোজ ভাঙতেছে সাইটোপ্লাজমে, আর সাইটোপ্লাজম থেকে এই জিনিসগুলোকে যাইতে হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। ওই সময় গিয়ে 2টা ATP খরচ হয়ে যায়। যদি এটা খরচ না হইতো তাহলে 38ই থাকতো। বুঝতে পারছো? এই জিনিসটা লাগবে, বুঝতে হবে। তাহলে আমাদের নেক্সট প্রসেসটা কোথায় হবে? বুঝতে পারতেছো কি না? গ্লুকোজ তো ভাঙা শেষ, পাইরুভিক অ্যাসিড পেয়ে গেছি, সাইটোপ্লাজমের কাজ শেষ। নেক্সট সকল প্রসেস মাইটোকন্ড্রিয়াতে হবে। এখন মাইটোকন্ড্রিয়ার তো কিছু পার্ট আছে এখানে। মাইটোকন্ড্রিয়া তো আর পুরাটা একটা মাংসপিণ্ডর মতো না। মাইটোকন্ড্রিয়া কিছু ফাঁকা জায়গা আছে, মাইটোকন্ড্রিয়া কিছু তরল জিনিস আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু কিস্টি আছে। তাহলে পুরো মাইটোকন্ড্রিয়া যদি এটা হয়, আমরা ধরলাম মাইটোকন্ড্রিয়া যদি এটা হয়, এইখানে এই যে ভিতরে নাম কি বলো? ম্যাট্রিক্স আছে না? ম্যাট্রিক্স আছে। এগুলো তো ক্রিস্টি নিয়ে আমাদের এখানে প্যারা নাই। আমাদের প্যারা হচ্ছে এই মেমব্রেন নিয়ে।
মাইটোকন্ড্রিয়া মেমব্রেন দুই রকমের, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। এই যেগুলো হচ্ছে ভিতরের ইনার মেমব্রেন, বুঝতে পারছো কি? এগুলো হচ্ছে ইনার মেমব্রেন। আচ্ছা, কোনটা দেখা মনে হচ্ছে যে একটু চেয়ার টেবিল সাজানো? বাইরেরটা তো একদম প্লেন, মনে হচ্ছে বিল্ডিং এর দেয়াল। এইটা দেখে মনে হচ্ছে না একটু চেয়ার টেবিল সাজানো? তাহলে এইখানে কিছু প্রসেস হবে আর এখানে কিছু প্রসেস হবে। আমাদের ইনার মেমব্রেনে কিছু প্রসেস হবে, আমাদের ম্যাট্রিক্সে কিছু প্রসেস হবে। কিভাবে কোনটা হবে? একদম সিরিয়ালি, তোমার এক্সট্রা করে পড়তেই হবে না, তোমার এক্সট্রা করে পড়তেই হবে না। দ্বিতীয় ধাপ কোনটা? পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ ম্যাট্রিক্সে। বুঝো কিন্তু বিষয়টা, পাইরুভিক অ্যাসিডের জারণ কোথায়? ম্যাট্রিক্সে। পরের ধাপে যাও, ক্রেবস চক্র, রাইট? একবার বুঝো, মুখস্থ হয়ে যাবে। ম্যাট্রিক্সে, আমার কথাটা বুঝো। আমাদের তৃতীয় ধাপ কোথায়? ম্যাট্রিক্সে। শুধু একটা কাজ বাকি আছে, কোথায় বলো? ইটিসি, রাইট? ইটিসি দেখো কোথায়? তোমার পড়া শেষ মাইটোকন্ড্রিয়া মেমব্রেনে, বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে কোন মেমব্রেনে? মেমব্রেন তো দুইটা আছে, বাইরে মেমব্রেন আছে, ভিতরে মেমব্রেন আছে। সাজানো গোছানো কোনটা লাগতেছিল? ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেন। আমার কথা কি বুঝতে পারছো? এই জিনিসটা পারবা? আমি যে তোমাকে বিষয়টা সাজাইলাম, এই জিনিসটা মনে রাখতে পারবা ইনশাল্লাহ? তাহলে দেখো, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ একটু বুঝো। আমি এখন একটা জিনিস সাজাবো, এই জিনিসটা সাজাবো, এটা তোমার অনেকটা পড়া কমায় দিবে। তুমি অন্য কিছু বুঝো না বুঝো, এই কথাটা অবশ্যই বুঝতে হবে। দেখো, গ্লাইকোলাইসিসের পরে কি? 2 নম্বর ধাপটা ভালো মতো খেয়াল করো। আচ্ছা, আমি ছকটার মধ্যে চলে যাই, এত কিছু না দেখে ছকের মধ্যে চলে যাই, যেটা তোমাদের পড়াচ্ছি ওইখানে চলে যাচ্ছি। সবাই ছকে যাও, যাদের কাছে বই আছে এই ছকে আসো সবাই। গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, ক্রেবস চক্র। এইটা হচ্ছে তোমার 3টা মেইন ধাপ, তাই তো? ওকে, তো প্রথমে তুমি গ্লাইকোলাইসিস পাইছো, গ্লাইকোলাইসিস পড়ছো। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন মানে কি? পাইরুভিক অ্যাসিডের জারণ, রাইট? পিও দিয়ে মনে রাখতে পারো, অথবা তুমি পি দিয়ে মনে রাখতে পারো। ক্রেবস চক্র, সি। কোথায় কোনটা হচ্ছে বুঝো ভালো মতো, ভালো মতো বুঝো। গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে। পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন কোথায় হচ্ছে? ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র কোথায় হচ্ছে? ক্রেবস চক্র কোথায় হচ্ছে? ম্যাট্রিক্সে। এই সবগুলোর মধ্যে যা কিছু পাইছো সব এখন কোথায় যাবে? ইটিসির মধ্যে। ইটিসি কোথায় হচ্ছে? ইনার মেমব্রেনে, কারণ এটা সবচেয়ে সাজানো গোছানো, রাইট? সবচেয়ে সাজানো গোছানো। ওকে, এখন দেখো গ্লাইকোলাইসিসে কি পাইছো? 2 অণু এটিপি। আর কি পাইছো? 2 অণু NADH2। আরও পাইছিলা 2 অণু পাইরুভিক অ্যাসিড, যা কিনা এখানে চলে আসছে। ওকে, প্যারা নাই। এখন হচ্ছে এই বাকিগুলা কিভাবে মিলায় মিলায় পড়বা। শ্বসন পুরাটাই 2-এর খেলা, বিশ্বাস হয়? শ্বসন পুরাটাই 2-এর খেলা। কিরকম 2-এর খেলা? বসাও এখানে 2 অণু NADH2, বসাও এখানে 2 অণু ATP, বসাও এখানে 2 অণু FADH2। সব 2-এর খেলা হয়েছে কিনা? সব 2-এর খেলা হয়েছে। আমরা কয়টা স্টেপ পড়তেছি এখানে? কয়টা স্টেপ পড়তেছি বলো? 3টা স্টেপ পড়তেছি না? জিপিসি, 3টা অক্ষর মনে রাখবা। জিপিসি, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র। 3টা স্টেপ পড়তেছি। 3 দুগুণে কত? 3 দুগুণে কত? 6। 6 অণু NADH2। এইটা তোমার মাথায় গেঁথে ফেলবা। পরীক্ষা হলে যদি বাই এনি চান্স ভুলা যাও, মনে মনে চিন্তা করবা জিপিসি 2 2 2 2 2, মাঝখানে একটা 6। ঠিক আছে? তাহলে আরেকবার যদি খেয়াল করো, এটিপি কোথায় নাই খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এটিপি কোথায় নাই? এটিপি কোথায় নাই? এটিপি নাই পাইরুভিক অ্যাসিডের জারণের মধ্যে। তাহলে এইখানে লেখো 0, 202 226, 202 226, 202 226, মনে থাকবে?
সংখ্যা দিয়ে মনে রাখতে পারো, মেমোরাইজ করতে পারলে আরও ভালো। 202 226 জিপিসি, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, এটিপি, NADH2, 202 226, 2 হলো FADH2। এইটাই তোমার এই অধ্যায়ের মেইন পড়া। এর বাইরে ছোটোখাটো অনেকগুলো পড়া আছে, আমি পড়াবো, বাট এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, মানে কোথায় হয়, কি তৈরি হয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা। তাই আমি তোমাকে আগে এটা সামারি করে নিলাম। এখন চলো হিসাব করি কয় অণু তৈরি হইলো। তো আমরা সবাই জানি যে এক অণু NADH2 সমান 3 অণু ATP, আবার এক অণু FADH2 সমান 2 অণু ATP, সবাই জানি, এটা কোনো সমস্যা নেই। চলো হিসাব করি, এখানে মোট কত হইল, গ্লাইকোলাইসিসে কত পাইলাম আমরা, 2 অণু ATP তো পাইছি, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে মোট 8 ATP। 2 পরে মাইনাস করবো, সমস্যা নেই। এখানে কত, 3 দুগুণে 6, এখানে কিন্তু কোনো মাইনাস হবে না, কারণ কি সে অলরেডি মাইটোকন্ড্রিয়ার ভিতরে আছে, তার কোনো এক্সট্রা খরচ করতে হবে না মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢোকার জন্য। 2 ATP, 6 NADH2 মানে কত, 6 মানে হচ্ছে 3 6 18 ATP, রাইট। আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 ATP, আর এটা তো 2, 2 আর 18 হচ্ছে 20, আর 4 হচ্ছে 24 ATP। 24 6 হচ্ছে কত, 30, আর 8 হচ্ছে 38 হওয়া উচিত ছিল, বাট 2 ATP মাইনাস হয়ে যাবে এটা খরচ হওয়ার জন্য, তাহলে 6 ATP এখানে বাকি রইল, মোট হচ্ছে 36 ATP। এই হচ্ছে মোট 36 ATP। এখান থেকে কোনটা কোনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এইটা মুখস্থ রাখতে হবে, আর উপরের এইগুলো তুমি পরীক্ষা হলে বৈশা মনে মনে চিন্তা করে আনসার করতে পারবা। একটা প্রশ্ন এখানে খুব কমন আসে যে ক্রেবস চক্রে মোট কত ATP তৈরি হয়, 24 অণু, এটা আসে। আমি যেগুলো স্টার দিচ্ছি এগুলো পরীক্ষায় বেশি আসে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট ATPটা আসে, নিট আসে 2 অণু ATP, একটা, দুইটা, তিনটা প্রশ্ন খুব কমন আসে। আর এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটাও আসে। আমি যেগুলো পাশে স্টার দিয়েছি না, এগুলো পরীক্ষায় বেশি আসে, মানে বিভিন্ন সময় বিভিন্ন অনুশীলনীতে আমরা খুঁজে খুঁজে এগুলো পাইছি, বুঝছো। পারবো আমরা যেগুলো দেখাইছি এগুলো পারবো কিনা, একটা কিছু স্টার দিয়ে দিই, দাঁড়াও, স্টার স্টার, বুঝছো, এগুলো ভালো মতো পারবা। ওকে, চলো আবার বইয়ে ফেরত যাই। এগুলো বুঝছো তো, যারা একটু ক্লাসে আসো একটু বুঝছো কিনা, আমি এটা টেকনিক ওয়াইজ শেখাই দিছি, এই টেকনিক ফলো করলে তোমার MCQ ধুমধারাক্কা আনসার করতে পারবা, ধুম আনসার করতে পারবা, এত কষ্ট করতে হবে না আনসার করার জন্য। একটু জানা দাও ক্লিয়ার কিনা, তুমি ক্লাস শেষে MCQ সলভ করো, দেখো ধুমধাম আনসার করতে পারতেছো। ওকে, তো চলো আমরা উপরে যাই, আমাদের কিন্তু ভিতরে কিছু পড়া বাকি আছে। হ্যাঁ, এই অল্প অল্প পড়লে কিন্তু হবে না, এগুলো তো মেইন পড়া, আমি আর কি মেইন পড়াগুলো তোমাদের পড়াই দিছি, কিন্তু ভিতরে কিন্তু ছোটো ছোটো পড়া বাকি আছে। দেখো গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ নামে একটা টপিক আছে, এখান থেকে কোচিংয়ে প্রশ্ন দেয়, বুঝছো। আমরা মেডিকেলে প্রশ্ন আসতে দেখি নাই, বাট কোচিংয়ে প্রশ্ন দেয়। কীরকম প্রশ্ন দেয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ত্বরান্বিত হয় কিভাবে, মানে কিভাবে একটু ফাস্টেন হবে, দ্রুত হবে। ATPর ব্যবহার যদি দ্রুত হয় তাহলে গ্লাইকোলাইসিস তোমার দ্রুত হবে, এটা বলা আছে এখানে, বুঝতে পারছো। তারপর গ্লুকোজ যত বেশি পাবা তত বেশি এটা হবে, কারণ তুমি গ্লাইকোলাইসিস মানে কি, গ্লুকোজের ভাঙাতে গ্লুকোজ যত বেশি বেশি আসবে, গ্লুকোজ ভাঙবে, প্রসেস দ্রুত হবে, এই আর কি। আরেকটা আছে 3 নাম্বার একটা আছে, দেখতে পাচ্ছ, অ্যালোস্টেরিক এনজাইম। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অ্যালোস্টেরিক এনজাইম কোনটা, ফসফোফ্রুক্টোকাইনেসটা নাম একটু মনে রাখবে, একটু লেস ইম্পর্টেন্ট হইলেও অ্যালোস্টেরিক এনজাইম নামটা দেখলে সারা প্রশ্ন দিতে পারে, একটু কঠিন নাম তো এই জন্য দিতে পারে। ওকে, প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোলাইসিস কেন দরকার, মানে আমাদের শ্বসন যদি শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে হইতো তাহলে কী এমন ক্ষতি হইতো, কেন শ্বসনটা সাইটোপ্লাজম থেকে করিয়ে তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় যাইতে হচ্ছে, এটা মনে প্রশ্ন আসতে পারে না তোমাদের, বা স্যাররাও দিতে পারে না যে কোনটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গুরুত্ব নয়, দিতে পারে। তো একটু বুঝো বিষয়টা। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত সৃষ্ট বিভিন্ন উপাদান উপচিতিমূলক পথে, উপচিতি মানে কি ভাঙা, ঠিক আছে, তোমার হচ্ছে উপচিতি মানে হচ্ছে গড়া, আর অপচিতি মানে হচ্ছে ভাঙা, দুইটা ওয়ার্ড, উপচিতি আর অপচিতি। অপচিতি মানে বিপাক, ভেঙে ফেলা, আর উপচিতি মানে কি একটার উপর আরেকটা রেখে তৈরি করা, ঠিক আছে। তো উপচিতিমূলক পথে বেশ কিছু কোষীয় উপাদান সৃষ্টি করে যেগুলো পরবর্তীতে কাজে লাগে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমি যেটুকু মার্ক করছি এইটুকু মার্ক করো,
যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় বেশ কিছু নতুন উপাদান তৈরি হয় যা কিনা পরবর্তীতে কাজে লাগে, তো এটা না হইলে এগুলো তৈরি হইতো না। বুঝতে পারছো? এটুকু মার্ক কর, শুধু এটুকু মার্ক কর। আচ্ছা, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত পৌঁছাতে যেই শক্তিটা পাওয়া যায় তার 80% শক্তি পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা থাকে। তো বুঝতে পারছো? 80% শক্তি পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা থাকে, তার মানে এইটা পরবর্তীতে অ্যাক্টিভিটি তৈরিতে কাজে লাগবে। এটুকু মার্ক করো, ঠিক আছে? যদি বলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য কি? পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করা। নেক্সট প্রশ্ন, পাইরুভিক অ্যাসিড কেন সৃষ্টি হবে? পাইরুভিক অ্যাসিড সৃষ্টি না হলে শ্বসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, ওই ক্র্যাবস চক্র পর্যন্ত তুমি যাইতেই পারতা না। বুঝছো কাহিনী? এই 3টা পয়েন্ট জাস্ট মার্ক করো, কাজ শেষ। গ্লুকোনিওজেনেসিস অবশ্যই তোমরা পড়ছো, এটা কোথায় পড়ছো? জুলজিতে 3য় অধ্যায়, পরিপাক শ্বসন। একটু খেয়াল করো, গ্লুকো একটা শব্দ, নিও একটা শব্দ, জেনেসিস আর একটা শব্দ। তাহলে নিওজেনেসিস নতুন কিছু থেকে গ্লুকোজ তৈরি হওয়া, রাইট? নতুন কিছু থেকে গ্লুকোজ তৈরি হওয়া। মনে করো আমি তোমাকে বললাম যে তুমি সারাদিন বসে বসে খালি মাংস খাচ্ছ বা সারাদিন বসে বসে তৈলাক্ত খাবার খাচ্ছ, তোমার শরীরে কার্বোহাইড্রেট কম, তখন তোমার শরীর বুঝে নেবে যে এই শরীর তো আসলে শর্করা খাবে না। তাহলে আমাকে কি করতে হবে? প্রোটিন থেকেই শর্করা তৈরি করতে হবে। আলটিমেটলি সবগুলোর গাঠনিক উপাদান তো সেই কার্বন, হাইড্রোজেন, এগুলাই। তখন আমাদের শরীর কি করে? চর্বি থেকে গ্লুকোজ তৈরি করে, প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি করে। বুঝতে পারছো কিনা? তো এই যে গ্লুকোজ বা শর্করা বাদে নতুন কিছু থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়া, এর নাম গ্লুকোনিওজেনেসিস। এটা কোথায় বেশি হয়? আমাদের শরীরে বেশি হয়, মানুষের শরীরে বেশি হয়। হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট অ্যাটিপি দুইটা, বইয়ের সরাসরি লাইন। এটা কোথায় হয়? মানুষের শরীরে বেশি হয়। এই জন্য বলা আছে এটা প্রাণীর চেয়ে উদ্ভিদে কম হয়। সত্য মিথ্যা দিলে প্রশ্ন দিয়ে দিতে পারে। উদ্ভিদে হইলে কোথায় হয়? বীজের মধ্যে হয়, কারণ বীজের মধ্যে তেলটাকে ভেঙে শক্তি উৎপন্ন করতে হবে। তেল মানে লিপিড। বুঝতে পারছো কথা বুঝতে পারছো? গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিস পার্থক্য 5 স্টার। কীরকম প্রশ্ন আসবে? নিচের কোনটি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে সত্য নয়? এখান থেকে 3টা দিবে, এখান থেকে একটা উঠায় দিবে। গ্লাইকোলাইসিস কার অংশ বলো? আমার সাথে সাথে পড়া হয়ে যাবে। গ্লাইকোলাইসিস কার অংশ? শ্বসনের অংশ। ফটোলাইসিস কার অংশ? সালোক সংশ্লেষণের অংশ। সালোক সংশ্লেষণে আলো লাগে, শ্বসনে আলো লাগে না। সালোক সংশ্লেষণ কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়। তার মানে এটা ক্লোরোপ্লাস্টের গ্রানাম অঞ্চলে হবে, আর এটা হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে হবে। এটা কার অংশ? সালোক সংশ্লেষণের। এটা কার অংশ? শ্বসনের। প্রথম 3টা পয়েন্ট ডান। প্রথম 3টা একটা আরেকটার সাথে মিল পাইছো। ফটোলাইসিসের পানি ভেঙে কি তৈরি হয় বলছিলাম, এটা আবার লিখো, বইয়ে এখানে লিখো। পানি ভাঙো, H+ একটা ইলেকট্রন, আরেকটা কি? এই যে দেখো অক্সিজেন কিন্তু বাকি আছে, তাহলে হাফ অণু অক্সিজেন, তাহলে ইলেকট্রন, প্রোটন, অক্সিজেন তৈরি হয়। আর গ্লাইকোলাইসিসের ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড। পারবা? এটাকে ইএমপি প্যাথওয়ে বলে, আর এটা হচ্ছে হিল বিক্রিয়ার মতো। এই যে 5টা পয়েন্ট যে কোনো 3টা পরীক্ষায় তুলে দেবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এখন আর নেট সমস্যা হচ্ছে না, এখন নেট ঠিক আছে। দ্বিতীয় ধাপ পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা পাইরুভিক অ্যাসিডের জারণ। অক্সিডেশন মানে জারণ, তাহলে অক্সিজেন দ্বারা জারণ হবে। কোথায় হবে? ম্যাট্রিক্সে হবে, অলরেডি বুঝে গেছো। ওকে, পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে কি তৈরি হবে? তোমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি জাস্ট বুঝো অ্যাসিডের জারণ হলে কি তৈরি হবে। একটা অ্যাসিড তুমি জারণ করলে কি তৈরি হবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। শেষ। আর 2 অণু NADH কিন্তু অলরেডি পড়ে ফেলছো, পড়ছো কিনা? ওই যে ছক করে দিলাম, যে চার্ট করে দিলাম, যেটা তো পড়া শেষ। ওকে, ডান। খেয়াল করো, মনে একটা প্রশ্ন আসতে পারে না যে আমরা গ্লাইকোলাইসিস ভেঙে পাইরুভিক অ্যাসিড পাইছিলাম, পাইরুভিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়? একটা প্রশ্ন আসা স্বাভাবিক কিনা মনের মধ্যে? এটাও কিন্তু লাগবে। এসিটাইল কোয়ে তৈরি হয়। আচ্ছা, এসিটিক অ্যাসিড নাম শুনছো? এসিটিক অ্যাসিড কয় কার্বন? এসিটিক অ্যাসিড কয় কার্বন? CH3OH কয় কার্বন? দেখো তো কয় কার্বন? 2 কার্বন না? এসিটিক অ্যাসিড যদি 2 কার্বন হয়, তাহলে এসিটাইল কোয়ে কয় কার্বন হবে? 2 কার্বনই তো হবে। নাম মিল পাচ্ছ কিনা? নামে কিন্তু জমে টানে, ঠিক আছে? নাম মিল পাচ্ছ কিনা?
এসিটিক অ্যাসিড, বুঝছো কি না? ইথানোয়িক অ্যাসিড, ভিনেগারের উপাদান যেটা। লিখো, সব লিখো এখানে, এটা লিখো। এসিটিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড যদি 2 কার্বন হয় তাহলে এসিটাল কোয়ে কয় কার্বন? 2 কার্বন, ইজি। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড কয় কার্বন ছিল? 3 কার্বন ছিল না, কারণ গ্লাইকোলাইসিস ভাঙা তৈরি হয়েছে। 6 কার্বন ভেঙে 2 কার্বন তৈরি হয়েছিল। তাহলে 3 কার্বন থেকে 2 কার্বন তৈরি হইল, বাকি একটা কার্বন গেল কই? ওই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। মিল পাইছো? হিসাবে মিল পাইছো কিনা জানো? তাহলে একটা পাইরুভিক অ্যাসিড ভেঙে একটা এসিটাইল কোয়ে আসলে 2টা পাইরুভিক অ্যাসিড ভেঙে 2টা এসিটাইল কোয়ে। একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড আসলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন কি আসবে? পাইরুভিক অ্যাসিডের জারণকালে কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? 2 অণু, শেষ। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? একটা পাইরুভিক অ্যাসিড ভেঙে একটা কার্বন ডাইঅক্সাইড আসে। কেমনে আসে? 3 কার্বন থেকে 2 কার্বন, বুঝছো কিনা? এসিটাইল কোয়ে 2 কার্বন না, বাকি এক কার্বন গেল কই? কার্বন ডাইঅক্সাইড গেছে। আচ্ছা, ইজি কথা। এখন প্রশ্ন হচ্ছে পাইরুভিক অ্যাসিড ভেঙে কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড কয় ছিল? 2টা, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, শেষ। এখন দেখো, আমরা একটা চিত্র আঁকছিলাম এখানে, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড, ক্রেবস চক্র। পাইরুভিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়েছে বলো? পাইরুভিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়েছে? এসিটাইল কোয়ে তৈরি হয়েছে। এসিটাইল কোয়ে এখানে বসবে না? এখানে বসবে না? দেখো তো, পাইরুভিক অ্যাসিড আর ক্রেবস চক্রের সংযোগ সূত্রটা আসলে কে? এসিটাইল কোয়ে না? পাইরুভিক অ্যাসিড আর ক্রেবস চক্রের সংযোগ সূত্র কে? এসিটাইল কোয়ে। এইটাই দেখো এখানে লিখছে। এসিটাইল কোয়ে হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস কোত্থেকে আসলো? এটা তো পাইরুভিক অ্যাসিডের সাথে হওয়া উচিত, তাই না? মানে এসিটাইল কোয়ে পাইরুভিক সাথে হওয়া উচিত না? একই কথা, সেম। গ্লাইকোলাইসিসের সাথেও সে সংযোগ চক্র, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন এটার সাথে সংযোগ চক্র, বুঝছো কিনা? যেটা বলবা সেটাই আনসার, একই কথা, কারণ গ্লাইকোলাইসিস থেকেই তো আসছে এটা। আমার কথা কি ক্লিয়ার? আমার কথাটা বুঝছো কিনা? এই হচ্ছে এখান থেকে পড়া, আর কোনো সমস্যা এখানে নাই। তৃতীয় ধাপ, ক্রেবস চক্র। এখান থেকে তোমার অনেক কিছু পড়তে হবে। ক্রেবস চক্র থেকে তুমি 5 স্টার দিবা। এটা মেডিকেলে পড়তে হয়, মানে যারা হচ্ছে মেডিকেলে ফিজিওলজি পড়ে না, এটা লাগে। তো যেহেতু মেডিকেলে আসে, স্যাররা যখন টপিকটা দেখে এখান থেকে প্রশ্ন করতে স্যাররা আগ্রহ পোষণ করে, এবং দেখো এখান থেকে মেডিকেল অনেক সময় প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন, ক্রেবস চক্র কোথায় হয়? ম্যাট্রিক্সে হয়, অলরেডি বলে দিছি। দ্বিতীয় কথা, এই ক্রেবস চক্রে কি তৈরি হয়? রাইট, ক্রেবস চক্রে কি তৈরি হয়? কার সাথে কার বিক্রিয়া হয়? কোন জায়গায় কোন এনজাইম? প্রত্যেকটা জিনিস তোমার লাগে। এই জন্য এই ছক, যেটা ছকটা দেখতেছো, এই ছকটার কিছু তথ্য তোমাকে মনে রাখতে হবে। পুরোটাকে মনে রাখতে হবে না, সব কিছু লাগবে না। আমি যেটুকু মার্ক করতেছি এইটুকু। আগে একটা ছন্দের মতো অংশ লিখো, একটা ছন্দের মতো অংশ লিখো। এই যে দেখো, অক্সালোইক অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ। সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে সাইজি। এই ছন্দটা পড়বা, ঠিক আছে? কারণ প্রশ্ন আসে এখান থেকে। আর একবার যদি প্রশ্ন দিয়ে দেয়, তোমরা পারবা, অন্যরা না পারলেও তোমরা অন্তত পারবা। ওকে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ও সাইজি। আইসো কিন্তু, লিখো, এটা লাগবে, এই বইয়ের মধ্যে লিখো। আইসো কিন্তু, ও সাইজি, আইসো কিন্তু, কিন্তু দিয়ে এই যে কিটোগ্লুটারিক অ্যাসিড, এটা লিখো। ও সাইজি আইসো কিন্তু, নিচে যাবো, এটা কেটে যাবে, তাই লিখো ও সাইজি আইসো কিন্তু। আচ্ছা, এই পর্যন্ত দেখো, সাক্ষীর, সাকসেস, ফেল, মারলে। নেক্সট লাইন, সাক্ষীর, সাক্ষী একটা মেয়ের নাম, সাকসেস মানে তার সফলতা, ফেল, মারলে। এটা কেন দরকার? এটা লাগবে তোমার, এটা লাগবে, এটা মাস্ট লাগবে, বুঝছো? এটা মাস্ট লাগবে। কেন লাগবে? কোনটা থেকে কি তৈরি হয়? প্রশ্নের টাইপগুলো দেখাচ্ছি। প্রশ্নের টাইপ দেখো। ক্রেবস চক্রে প্রথম প্রশ্ন, ক্রেবস চক্রে আমরা যে বললাম এসিটাইল কোয়ে আসছে, তাই না? পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে এসিটাইল কোয়ে তৈরি হয়েছে। এটা কোথায় আসছে? ক্রেবস চক্রে আসছে। এইটা ক্রেবস চক্রে কার সাথে বিক্রিয়া করে?
অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। যেহেতু এটা বারবার বিক্রিয়া করে এবং এটা স্থায়ীভাবে কোষে থাকে, তাই এটাকে বলা হয় আবাসিক অণু। কীভাবে মনে রাখবা? সরেয় সরেয়া সরেয়া, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সরেয়া দিয়ে আবাসিক অণু, সরেয়া দিয়ে আবাসিক, আবার সরেয় দিয়ে কি অণু। এখানে প্রত্যেকটা কথা সরেয় এবং সরেয়ার মাঝে সীমাবদ্ধ। আমার কথা কি বুঝছো? মানে মিল পাচ্ছ কিনা আমি কি বলছি? অক্সালো সরেয় দিয়া, অ্যাসিটিক সরেয়া দিয়া, অ্যাসিড সরেয়া দিয়া, আবাসিক সরেয়া দিয়া, অণু সরেয় দিয়া। আমার কথা কি বুঝছো? তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আবাসিক অণু। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে কে বিক্রিয়া হয়? অ্যাসিটাল কোয়ে বিক্রিয়া হয়। এটা কোথা থেকে আসছে? পাইরুভিক অ্যাসিড থেকে আসছে। ও সাইজি। তাহলে বলো অক্সালিক অ্যাসিডের সাথে অ্যাসিটাল কোয়ে বিক্রিয়া করে কি তৈরি হবে? সাইজি তৈরি হবে। সাইজি মানে কি? সাইট্রিক অ্যাসিড। সাইজি মানে সাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, সাইট্রিক অ্যাসিড কিসে পরিণত হয়? অ্যাকোনিটেজ বিক্রিয়া এনজাইমের প্রভাবে বিক্রিয়া করে কি তৈরি করে? আইসো, কিন্তু তার মানে আইসোসাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরিতে কোন এনজাইম লাগে? দেখো তো, সাইট্রিক আইসোসাইট্রিক সেম না? সাইট্রিক আইসোসাইট্রিক নামের মধ্যে সাইট্রিক সাইট্রিক আছে, এটা দুইটা জিনিস সেম কিনা? সেম কিনা? একই জিনিস কিনা? একই, ঠিক মনে রাখবা, অ্যাকোনিটেজ। আমার কথাটা বুঝতেছো? এটা কেমনে মনে রাখবে? লাগবে, এটা লাগবে, এটা মিস করা যাবে না, একদমই মিস করা যাবে না। এখানেও সাইট্রিক, এখানেও সাইট্রিক। তো সাইট্রিক থেকে সাইট্রিক একই জিনিস, একই জিনিস থেকে মনে রাখবা অ্যাকোনিটেজ, মনে থাকবে। গেল। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, সাকসিনাইল কোয়ে থেকে কি তৈরি হয়? সাকসিনিক অ্যাসিড তৈরি হয়। এখানে এনজাইম আসবে না, জাস্ট কি তৈরি হয়? ওই যে সাক্ষীর সাকসেস, সাক্ষীর সাকসেস, ফেল মারলে এইটা 5 স্টার। ফেল মারলে ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে পরিণত হয় কোন এনজাইমের প্রভাবে? ফিউমারেস এনজাইমে। যার উপর কাজ করে তার অনুসারে নাম হয় আমরা জানি, ফিউমারেস ফিউমারিক, ফিউমারেস ফিউমারিক। নেক্সট প্রশ্ন, ফিউমারিক অ্যাসিড ফিউমারেস এনজাইমের উপস্থিতিতে কিসে পরিণত হয়? ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হয়? ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। কেন মনে রাখবা? ফেল মারলে, ফেল মারলে, ফেল মারলে শেষ। পুরা ক্র্যাবস চক্র তোমার পড়া শেষ। এগুলো এমসিকিউতে আসবে। এখন উপরে আসো, এটা পড়া হইলে উপরে আসো। দেখো এখানে কি লেখস, দেখো অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের বিক্রিয়া হচ্ছে, এর নামই হচ্ছে ক্র্যাবস চক্র। শেষ। চক্র কেন? কারণ এটা ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে ম্যাট্রিক্স অবস্থানত তার কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিডে বিক্রিয়া করে, পারবা? ওকে। আচ্ছা, অক্সালিক অ্যাসিডিক অ্যাসিডে 4 কার্বন, এটা কিন্তু এখনকার আমি বলতেছি না নতুন করে, কারণ তুমি আগে থেকে জানো। ওই যে C4 চক্র, এটা তুমি এমনি পারো না? C4 চক্রের নাম C4 চক্র কেন? কারণ এর প্রথম স্থায়ী যেই পদার্থ অক্সালিক অ্যাসিডিক অ্যাসিডে 4 কার্বন বিশিষ্ট, এটা তো তুমি আগে থেকেই পারো, এই জন্য নতুন করে কিছু বলতেছি না, বুঝছো কিনা? আচ্ছা, যেহেতু অক্সালিক অ্যাসিড ম্যাট্রিক্সে সবসময় থাকে, তাই এটাকে বলা হয় আবাসিক অণু। বলছি কিনা বলো? ওকে। ক্র্যাবস চক্রের কিছু ভিন্ন নাম আছে, ক্র্যাবস চক্রের কিছু ভিন্ন নাম আছে। যেমন ক্র্যাবস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। কেন? কারণ এইটার যে প্রথম স্থায়ী পদার্থ তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কথা বুঝতে পারছো কিনা? এর প্রথম স্থায়ী পদার্থ বা গুরুত্বপূর্ণ পদার্থ যাই বলো, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের যে সংকেত, এখানে 3টা কার্বক্সিল গ্রুপ আছে এরকম, ঠিক আছে? এরকম 3টা কার্বক্সিল গ্রুপ আছে। সংকেতটা আমি রাখতেছি না, কারণ লাগবে না, এটা সংকেত লাগে না সাইট্রিক অ্যাসিডের। শুধু এটা বুঝো যে সাইট্রিক অ্যাসিডের সংকেতের মধ্যে 3টা কার্বক্সিল গ্রুপ আছে, এই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। এইখানে একটা প্রশ্ন তোমার ভুল হয়, যেমন C4 চক্র যখন পড়ছো, C4 চক্র ভার্সাস ক্র্যাবস চক্র, ঠিক আছে? এই C4 লিখো, এটা বইয়ে নোট করো, বইয়ের যে কোনো চিপা নোট করো। C4 চক্রকে বলা হয় ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, ডাই কার্বক্সিলিক অ্যাসিড
চক্র। আর ক্রেবস চক্রকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আমি তোমাকে একটু সংকেত লিখি, যদি সংকেত লাগবে না তা একটু লিখে দেই, তোমার জন্য ভালো হবে। সাইট্রিক অ্যাসিডের যদি আমরা চিত্রটা আঁকি এরকম হবে, COOH CH2 CH COOH CHOH COOH। এখানে কয়টা কার্বন দেখো, সাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখো 1 2 3 4 5 6 6টা কার্বন, এর মধ্যে 3টা কার্বক্সিল গ্রুপ, এই জন্য এর নাম হচ্ছে ট্রাইকার্বক্সিল অ্যাসিড চক্র, এবং এটাকে কিন্তু সাইট্রিক অ্যাসিড চক্র বলা হচ্ছে। বুঝতে পারছো? এই 3টা কার্বক্সিল গ্রুপ থাকার কারণে এটাই কি বলা হয়, সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বক্সিল অ্যাসিড চক্র। ঠিক আছে, খেয়াল করে দেখো, COOH CO CH2 COOH, একটা দুইটা। বুঝতে পারছো কেন C4 চক্রকে ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হচ্ছে? কারণ এইখানে তোমার যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডটা তৈরি হয়েছে, অবশ্যই এটা 4 কার্বন দেখতে পাচ্ছ, 1 2 3 4। তো এই 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিডের মধ্যে 2টা কার্বক্সিল মূলক ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, আর এখানে 3টা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা, এটা আসে। ওকে, গেল, এটা বুঝতে পারছো? এখানে সবগুলো পড়া বুঝছো? এই যে আবাসে কোনো কথা বলছি, এই চিত্র লাগবে না, উপরের চিত্র এনাফ। এখানে একটা অ্যালোস্টেরিক এনজাইমের নাম লেখা আছে। বুঝতে পারছো? অ্যালোস্টেরিক এনজাইমের নামটা জানতে হবে, গ্লাইকোলাইসিসটাও জানবে, এখানেও জানবে, মুখস্থ। এটা আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস এনজাইম, মুখস্থ রাখবা। আচ্ছা, এখন দেখো, উদ্ভিদ ও প্রাণীর ক্রেবস চক্রের মধ্যে কিছু পার্থক্য আছে, খুবই লেস ইম্পর্টেন্ট। আমরা একবার শুধু পড়বো, পরে ভুলে যাব। এটা একবার পড়বো, পরে ভুলে যাব, ঠিক আছে? কিন্তু একবার পড়বো। উদ্ভিদে সাকসিনাইল কোয়ে সিনথেটেস অ্যাটিপি তৈরি করে, কিন্তু প্রাণীতে জিটিপি তৈরি হয়। তো এই যে কে তৈরি করে নাম দরকার নাই, উদ্ভিদে অ্যাটিপি, প্রাণীতে জিটিপি। ঠিক আছে? ওকে, আজ পর্যন্ত পরীক্ষাকৃত সকল উদ্ভিদ মাইটোকন্ড্রিয়াতে NAD ম্যালিক এনজাইম পাওয়া গেছে। এই এনজাইম ম্যালিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত করে। ঠিক আছে? প্রাণীতে এরকম বিক্রিয়া ঘটে না। পড়ছো, ভুলে যাও, শেষ। ক্রেবস চক্রের গুরুত্ব 5 স্টার, এটার পাশে 5 স্টার দাও। ক্রেবস চক্রের গুরুত্ব 5 স্টার দাও, এটা লাগবে। কেন লাগবে? আমি যেগুলো মার্ক করছি শুধু এগুলা। প্রয়োজনীয় শক্তি ক্রেবস চক্র থেকে পাওয়া যায়। 1 নাম্বার, অ্যামিনো অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়, শক্তিগুলো অ্যামিনো অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণু তৈরির সাবস্ট্রেট হিসেবে কাজ করে। সাবস্ট্রেট মানে বিক্রিয়ক। সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, এটা পড়া। শক্তি তৈরির প্রধান কেন্দ্রস্থল, ওকে, থায়ামিন, সাইটোসিন, পরফাইরিন, এরকম যত নাম পাচ্ছ সব ক্রেবস চক্রে তৈরি হয়। ওকে, এই যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণু তৈরি সাবস্ট্রেট। তো ক্লোরোফিল থেকে 2টা প্রশ্ন, ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম খনিজ লবণের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম লাগে, আর সাকসিনিক অ্যাসিড লাগে, শেষ। গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের পার্থক্য অলরেডি পড়া শেষ। কীরকম পড়া শেষ দেখো, এটা প্রথম ধাপ, এটা তৃতীয় ধাপ। 3 নাম্বার পড়ছো, ওই যে আমরা পড়ছি GPC, কয় নাম্বার? 3 নাম্বার। কোষের সাইটোপ্লাজমে ঘটে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। কি তৈরি হয়? সব 2 এর খেলা, 2 ATP 2 NADH2। এখানে মনে আছে কিনা, 2 আর 2 ঠিক আছে, বাট মাঝখানে 3 দুগুণে 6। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, বাট এখানে উৎপন্ন হয়। শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে, এখানে সম্পূর্ণ জারণ ঘটে, ETC-তে সবগুলো পাঠায় দেয়। EMP পাথওয়ে, সাইট্রিক অ্যাসিড চক্র, TCA সাইকেল, মানে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, মনে থাকবে। পড়া কিন্তু শেষের দিকে, তুমি জানো না পড়া শেষের দিকে। এই যে দেখো, ETC, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, কোথায়? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, কারণ এখানে সাজানো অর্গানাইজড ওয়েতে তৈরি হয়। ওকে, দেখো, এই ধাপে ইলেকট্রন স্থানান্তর ATP তৈরি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, ATP তৈরি হয় কোন ধাপে? ETC-তে। গেল, একটা পড়া গেল। নেক্সট প্রশ্ন, এটা কোথায়? ইনার মেমব্রেন নাকি আউটার মেমব্রেন? ইনার মেমব্রেন। নেক্সট প্রশ্ন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি থাকে?
খুবই গুরুত্বপূর্ণ, লাগবে, অনেকেই পড়ে না এটা, বাট লাগবে। একটি একক প্রোটিন এবং 3টি মাল্টি প্রোটিন কমপ্লেক্স থাকে, গুরুত্বপূর্ণ। তাহলে কয়টা জিনিস? 3টা জিনিস, একটা একক প্রোটিন এবং 3টি মাল্টি প্রোটিন। আমি জানি এই জিনিসটা অনেকেই পড়ে না, বাট এটা পড়তে হবে, এটা লাগবে, পরীক্ষা এসে পড়তে পারে এখান থেকে, গুরুত্বপূর্ণ জিনিস। একটা একক প্রোটিন, 3টা মাল্টি প্রোটিন। কেমনে মনে রাখবা? একক মানেই এক, মাল্টি মানেই একের বেশি। ইজি ভাই, ইজি। একক মানেই এক, মাল্টি মানেই একের বেশি, এটা 3টা। ওকে, তাহলে একক প্রোটিনটার নাম কি? আসতে পারে কিনা বলো? এই যে একক প্রোটিন, পাইছো একক প্রোটিন? সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এখন তাহলে প্রশ্ন হচ্ছে মাল্টি প্রোটিনগুলো কি? মাল্টি প্রোটিনগুলো কি? দেখো নামগুলো সহজ, নামগুলো সহজ। দেখো সাইটোক্রোম কমপ্লেক্স, সাইটোক্রোম কমপ্লেক্স, মনে থাকবে, ইজি। 2টা পড়া কিন্তু শেষ। এখানে কি ছিল? সাকসিনেট ডিহাইড্রোজিনেস, এখানে NADS ডিহাইড্রোজিনেস। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? তো ডিহাইড্রোজিনেস 2টা, সাইটোক্রোম কমপ্লেক্স 2টা। সাইটোক্রোম কমপ্লেক্স মানেই মাল্টিপ্রোটিন, ডিহাইড্রোজিনেসের একটা একক একটা মাল্টি। কোনটা একক? সাকসিনেট একক, আর NADS2 মাল্টিপ্রোটিন। ঠিক আছে, ওকে। এইটা মনে রাখার জন্য আমি যেই টেকনিকটা ফলো করতাম, দেখো লিখে রাখো, চাইলে যদি মনে না থাকে লিখতে পারো। সাকসেস একা একাই পাইতে হয়, সাকসেস একা একাই পাইতে হয়। মানে তুমি যদি সাকসেস পাইতে চাও, সফলতা পাইতে চাও, তোমার একা একাই পরিশ্রম করতে হবে, কেউ তোমাকে কি পরিশ্রম করায় দিবে না। তার মানে সাকসেস কথাটা যেখানে আছে সেটা একক প্রোটিন। এইভাবে আর কি মনে রাখতে পারো, একটু টেকনিক দিলাম আর কি। ওকে, গেল। এগুলা কিচ্ছু লাগবে না, এগুলো হুদাই, বুঝতে পারছো? ইটিসিতে কোনো অ্যাটিপি তৈরি হয় না, মাথায় রাখবা। এই যে এই প্রসেসগুলো দেখতেছো, কমপ্লেক্সগুলো দেখতেছো, এখানে বিক্রিয়া টিক্রিয়া করে এই যে দেখছো প্রোটিন মোটিভ ফোর্স, এগুলো অনেক কিছু আছে এখানে, হিউজ পড়া, এত কিছু তোমার বুঝতে হবে না। তুমি চলে আসবা অক্সিজেনের প্রয়োজনীয়তা টপিকটার মধ্যে, এখানে আসবা, এটা লাগবে। মানে উপরে কিছু তোমার বোঝা লাগবে না, তুমি সরাসরি এখানে চলে আসবা। ঠিক আছে, ওকে। প্রশ্ন, সবাত শ্বসনের কোন পর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হয়? এ হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের জন্য জাস্ট এখানে আসছি আমরা। অক্সিজেনের প্রয়োজন হয় কেবলমাত্র ইটিসি এর শেষ পর্যায়ে কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন গ্রহণ করার জন্য। ঠিক আছে, তাহলে আমাকে বলো ইলেকট্রন গ্রহণ করার জন্য বা সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কে? অক্সিজেন। আমার কথা বুঝছো? ইটিসিতে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কে? প্রশ্ন লেখো। প্রশ্ন নাম্বার 1, অক্সিজেন। আমরা তো জানি যে সবাত শ্বসন মানে কি, এখানে অক্সিজেন লাগবে, বাতাস সহ। কোন ধাপে লাগবে? কোন ধাপে লাগে? ইটিসিতে। প্রশ্ন নাম্বার 2, ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা কে? ইলেকট্রনের সর্বশেষ গ্রহীতা কে? লিখো এইগুলাই পরীক্ষায় আসবে, যা বলতেছি তাই আসবে ইনশাল্লাহ। গেল, এই তো এইটুকুই মেইন পড়া, বাকিটুকু তুমি রিডিং দিতে পারো। এখানে ছোট কিছু পড়া আছে, তবে এগুলো লাগে না, সরাসরি ছকে চলে আসবা, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, ছকে চলে আসবা। শ্বসনিক বস্তু যতটুকু জানো ততটুকু যথেষ্ট। শ্বসনিক বস্তু, ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশনের পার্থক্য লাগবে। সবার আগে বুঝতে হবে যে কোনটা কার অংশ। ফটোফসফোরাইলেশন তার মানে এটা সালোক সংশ্লেষণের অংশ। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে এটা শ্বসনের অংশ, রাইট? এটা ক্লোরোপ্লাস্টে হবে যেহেতু সালোক সংশ্লেষণের অংশ। বুঝতে পারছো কিনা? থাইলাকয়েড মেমব্রেনে। এটা ক্রিস্টিতে। কেন ক্রিস্টিতে? কারণ আমাদের লাস্টের প্রসেসগুলো কোথায় হচ্ছে? ক্রিস্টিতে হচ্ছে, ইটিসির প্রসেসগুলো। এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, বাট এখানে অক্সিজেন লাগবে, কারণ তার নামই অক্সিডেটিভ, তো অক্সিজেন লাগবে না। এখানে ফটো সিস্টেম থাকে PS1 PS2, আমরা পড়ছি গত ক্লাসে, PS1 PS2, বাট এখানে এরকম কিছু নাই। শক্তির মূল উৎস এখানে সূর্যালোক, আর এখানে ইলেকট্রন পরিবহনের সময় এটিপি তৈরি হয়। এই ছক শেষ। এই ছক থেকে কিছু এক্সট্রা পড়া আছে, আমি যেটুকু মার্ক করে দিচ্ছি শুধু এটুকু পড়বা। প্রথম পড়া হচ্ছে 1 মোল গ্লুকোজ পুরালে কত শক্তি বের হয়? নর্মালি মনে করো কোষের বাইরে যদি গ্লুকোজ পুরাই, লেখো কোষের বাইরে, সবাই লিখো, অনেকেই বুঝে না। কোষের বাইরে
686 কিলো ক্যালোরি, কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে লেখো কোষের ভিতরে, বইয়ে লিখো, আমি যেভাবে লিখতেছি লিখো, বায়োলজিক্যাল সিস্টেমে মানে কোষের ভিতরে, কোষের ভিতরে 380 কিলো ক্যালোরি পাওয়া যায় কিভাবে? 38 এটিপি ইন্টু 10 সমান 380 কিলো ক্যালোরি। এটাও লিখো, একদম ক্লিয়ার কাট কনসেপ্ট রাখো ক্লিয়ার। শক্তি পাওয়া যায় এবং বাকি তাপশক্তি নষ্ট হয়ে যায়, বাকি তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতি এটিপিতে মাত্র 10 কিলো ক্যালোরি পাওয়া যায়, হিসাবে 36 থেকে 360 কিলো ক্যালোরি, 38 থেকে 380 কিলো ক্যালোরি। তো তুমি যদি হিসাব করো যে কার্যক্ষমতা আসলে কতটুকু, মানে পাওয়া উচিত ছিল 686, পাইছি 360, তাহলে 55%, রাইট? এবং অনেকের মতে শুধু 55 না, আরও হ্রাস হয় 40%। এই হচ্ছে পড়া, আমার কথা বুঝতে পারছো? কোষের বাইরে গ্লুকোজ পুরালে 686 কিলো ক্যালোরি পাওয়া যায় 1 মোল গ্লুকোজ থেকে। কোষের ভিতরে মানে বায়োলজিক্যাল সিস্টেমে পুরালে 38 এটিপি ধরলে 380, 36 এটিপি ধরলে 360, তাহলে কত পার্সেন্ট হয়? 55% হয়। এই হচ্ছে পড়া, পারবা? এটার কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, তাহলেই পারবা। অনেকে এটা মুখস্থ করে পারপাস লাগাই দেয়, এমসিকিউ না বুঝে দাগায় দেয়। গেল। আমরা চলে আসছি অবাধ শ্বসন। অবাধ শ্বসন কখন হবে? সকালবেলা মনে করো জিম করতে বেরোইছি, লেফট রাইট করে দৌড়াইলাম, 1 ঘন্টা দৌড়াইছি, হ্যাঁ, আর তো পা চলে না, পা ব্যথা করতেছে। কেন পা ব্যথা করতেছে? প্রশ্ন হচ্ছে এটা, কেন পা ব্যথা করতেছে? কারণ পায়ে অক্সিজেন সাপ্লাই কমে গেছে। আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি জিম করে, কেন? কারণ আমার শরীরের প্রত্যেকটা সেলে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। ওইখানে দ্রুত অক্সিজেন পৌঁছাইতে হবে, বেশি অক্সিজেন পৌঁছাইতে হবে, এই জন্য বড় বড় শ্বাস নিচ্ছি। পা যেহেতু অনেক দূরে, তাই এখানে অক্সিজেন সাপ্লাই কমে গেছে। অক্সিজেন থাকলে সবাত শ্বসন হয়, অক্সিজেন না থাকলে অবাধ শ্বসন হয়। অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে আমার পায়ের কোষগুলোতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছে। এই ল্যাকটিক অ্যাসিড মানে অবাধ শ্বসন, ল্যাকটিক অ্যাসিড আমার পায়ের পেশিগুলোতে ব্যথা সৃষ্টি করতেছে। পেশিতে ব্যথা সৃষ্টি করে ল্যাকটিক অ্যাসিড। পেশিতে ল্যাকটিক অ্যাসিড কোত্থেকে আসলো? অবাধ শ্বসনের ফলে আসছে। অবাধ শ্বসন কেন হয়েছে? অক্সিজেনের অভাবে। অক্সিজেন কেন অভাব? কারণ আমি দৌড়াইতেছি, সমানে দৌড়াইতেছি। আমার কথা বুঝছো? তাহলে বলো অবাধ শ্বসনে কি হবে? অবাধ শ্বসনে কি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে অথবা ইথানল তৈরি হবে। মানুষের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। বুঝতে পারছো? দেখো, এতক্ষণ আমরা পড়ছিলাম, ভাই গত এক্সামে শ্বসন থেকে প্রশ্ন এসেছিল, দিছিলাম কিছু, ঠিক আছে, কিছু দিছিলাম তোমাদের টেস্ট করার জন্য যে তোমরা আসলে কি কি জানো। প্যারা নাই, মাঝে মাঝে ইচ্ছা করে দুষ্টামি করে তোমাদের কিছু প্রশ্ন দিই। প্রশ্ন তো আমি নিজে বানাই, এক্সট্রা কেউ কিন্তু প্রশ্ন বানায় না, আমি নিজে প্রশ্ন বানাই, তোমাদের নিজে ক্লাস নেই, নিজে প্রশ্ন বানাই। তো মাঝে মাঝে তোমাদের চেক করি দুষ্টামি করে। আচ্ছা, এবং আমি দেখি ওই প্রশ্নগুলো কারা পারে। কিছু কঠিন প্রশ্ন দেই না আমি, রেজাল্ট শিট বানানোর সময় দেখি যে প্রশ্নগুলো কারা পারে। বুঝতে পারছো? আচ্ছা, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না সেটা অবাধ শ্বসন। এখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হবে, গ্লাইকোলাইসিস তো প্রথমে হবেই, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হবে, গ্লাইকোলাইসিস তো প্রথমে হবেই, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এটা কমন ধাপ। বাট এরপরে অক্সিজেনের অভাবে সম্পূর্ণ জারণ হতে পারবে না। তোমাদের মনে কখনো প্রশ্ন রাখছে যেখানে অসম্পূর্ণ জারণ কেন হবে? অক্সিজেনের অভাবে। বুঝতে পারছো? এবং আমরা দেখছিলাম যে সবাত শ্বসনে যেখানে 360 কিলো ক্যালোরি তৈরি হচ্ছিল, কারণ এখানে 360 কিলো ক্যালোরি মানে 36 এটিপি তৈরি হচ্ছিল, বাট এখানে মাত্র 2টা এটিপি তৈরি হবে। এই 2টা এটিপি কোত্থেকে আসলো? এই গ্লাইকোলাইসিস থেকে যে 2টা এটিপি আসছিল, ওই 2টা। প্রশ্ন হচ্ছে ভাই এখানে কি NADH2 আসবে না? অবশ্যই আসবে, বাট তুমি চেক পাইছো, তোমার আশেপাশে কোনো ব্যাংক নাই, তুমি চেক ভাঙ্গাবা কিভাবে? যদি তুমি চেকটা ভাঙ্গাইতে যাও ইটিসি পর্যন্ত যাইতে হবে, ইটিসি পর্যন্ত যাবেই না, তাহলে যা NADH2 তৈরি হবে সব কি বৃথা। তাহলে অবাধ শ্বসনের কনসেপ্টটা বুঝো। সবাত শ্বসনে যা কিছু হয়েছিল সব কিছু শুরুতে হবে। গ্লাইকোলাইসিস হবে, 2 অণু ATP তৈরি হবে, 2 অণু NADH2 তৈরি হবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। বাট পাইরুভিক অ্যাসিডে গিয়েই শেষ, তার আর সম্পূর্ণ জারণ হবে না। অসম্পূর্ণ জারণের কারণে সে ওই যে 2টা ATP পাইছিল গ্লাইকোলাইসিস থেকে, এটা দিয়ে খাইয়া পড়া চলতে হবে। NADH2 কোনো কাজে আসলো না। ঠিক আছে? এই যে ইথানল তৈরি হয়েছে, কেন ইথানল তৈরি হয়েছে? গ্লুকোজ থেকে। এই অসম্পূর্ণ জারণের কারণে একটু পরে আমরা দেখব। এইটুকু আগেই পড়ে আসছি, দেখো মিল পাও কিনা। অসম্পূর্ণ জারণ কেন? অক্সিজেন অভাবে। হয় ইথানল তৈরি হবে আর না হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিডের উদাহরণ তোমাদের দিলাম মানুষের ক্ষেত্রে,
ঠিক আছে, 1 নাম্বারটা পড়ো, এটা দেখো। আমরা কিন্তু পাইরুভিক অ্যাসিড পাইছি, কোনো সমস্যা নাই। এই যে পাইরুভিক অ্যাসিড, অ্যাসিডের জারণ করলে কি হয়? অ্যাসিডের জারণ করলে কি হয়? তোমাদের জৈব রসায়নিক কনসেপ্ট কেমন? তোমরা কখনো খেয়াল করছো যে আমরা যখন অ্যালডিহাইডগুলো পাই, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে অ্যাসিড, এই ধাপগুলো খেয়াল করছো কিনা? কখনো খেয়াল করছো কিনা যে আমাদের যে বিক্রিয়াগুলো আছে প্রত্যেকটা কিন্তু লিঙ্কড। ছোট্ট একটা উদাহরণ দিই, অনেকে হয়তো বা দেখছো কলেজ লাইফে হোক বা অ্যাডমিশন লাইফে হোক, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে অ্যাসিড, উল্টাভাবে অ্যাসিড থেকে অ্যালডিহাইড হতে পারে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হতে পারে। এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ। তোমরা এটা দেখছো? বেশিরভাগই দেখার উচিত বা দেখার কথা। তাহলে যদি জারণ হয় তাহলে অ্যাসিড থেকে, যদি বিজারণ হয় তাহলে অ্যাসিড থেকে আমাদের কি অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি হবে, রাইট? বুঝতে পারছো কিনা? এই যে দেখো, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি হয়েছে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি হয়েছে, তার মানে বিজারণ। এই যে ডিহাইড্রোজেনেস মানে কি? বিজারণ। আমার কথাটা বুঝছো? দেখো কথাটা বুঝছো কিনা, এই কথাটা ক্লিয়ার? 2 নাম্বার স্টেপটা জাস্ট বুঝো। অর্গানিক পারো না, আচ্ছা প্যারা নাই, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিলে এটুকু আমি পড়াবো। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, এইটুকু বুঝো। আর অক্সিজেন উপরে, হাইড্রোজেন নিচে, তেলেই শেষ। হাইড্রোজেন মানে বিজারণ, অক্সিজেন মানে জারণ। এটা লিখো, যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে এটা লিখো। উপরে জারণ, নিচে বিজারণ। হ্যাঁ, এরপর এখানে টিক চিহ্ন দাও, এখানে টিক চিহ্ন দাও, তাহলে বুঝবা। ওকে, এটুকু যদি বুঝো, এখন উপরে আসো, রিডিং পড়ি আমরা। কার্বক্সিলিক এনজাইমের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড তৈরি হয়, এটা না বুঝলেও হবে। অ্যাসিটালডিহাইড থেকে যে ইথানল তৈরি হচ্ছে এটা বুঝলেই হবে। এবং খেয়াল করে দেখো, এই যে পুরো ধাপটা, এই ধাপে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে। তাহলে মাথায় রাখবা, ইথানল যদি তৈরি হয় এখানে কার্বন ডাইঅক্সাইড বের হবে। কেন? প্রশ্ন হচ্ছে কেন? পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, ইথানল 2 কার্বন বিশিষ্ট। তাহলে আরেক কার্বন গেল কই? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এইটুকু লেখো, পরীক্ষায় আসবে পাইরুভিক অ্যাসিড ভেঙে কি তৈরি হয়? ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড, শুধু ইথানল, শুধু ল্যাকটিক অ্যাসিড, কোনটা কারেক্ট? এই হচ্ছে প্রশ্ন। ইথানল প্লাস অক্সিজেন, ল্যাকটিক অ্যাসিড প্লাস অক্সিজেন, এরকম অপশন। তো মাথায় রাখবা, যখন ইথানল তৈরি হয় তখন কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিডের সময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। এটুকু লেখো, এটুকু বইয়ে লিখো। নেক্সট বিক্রিয়া আসো। যখন হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, দেখো পাইরুভিক অ্যাসিডও 3 কার্বন, ল্যাকটিক অ্যাসিডও 3 কার্বন। এবং ল্যাকটিক অ্যাসিডের প্রশ্ন সরাসরি পরীক্ষায় আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্ভবত আসছিল গত বছর ল্যাকটিক অ্যাসিডের সংকেত থেকে। কিরকম প্রশ্ন আসছিল? নিচের কোনটির মধ্যে অ্যালকোহল ও অ্যাসিড মূলক একই সাথে থাকে? এই জন্য সংকেত মুখস্থ রাখতে হয়। নিচের কোনটিতে অ্যালকোহল এবং অ্যাসিড মূলক একই সাথে থাকে ল্যাকটিক অ্যাসিডের মধ্যে? এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন, তার মানে এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। তো প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্ন, পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? অবাধ শ্বসনে। সবাদ শ্বসনে তো অ্যাসিটাল-কোয়ে তৈরি হয়, এটা জানো, বাট অবাধ শ্বসনে 1 নম্বর অপশন তোমার হচ্ছে, মানে আমি সঠিকগুলো লিখে দিচ্ছি, ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড। একটা বাংলা লিখলাম, একটা ইংলিশ লিখলাম, তোমরা লিখে ফেলো। এই দুটো লেখো, নোট করো। বুঝছো কি লিখছি? এটা পরীক্ষায় আসতে পারে, পারবা? এটা পারবা? এটিপির কথাটা বুঝছো? এখন আসো, এই যে একটা ছোট্ট নোটের মতো আছে এখানে, ঠিক আছে? ছোট্ট নোটের মতো আছে, এই নোটটার মধ্যে স্টার দাও। পাস্তুর ইফেক্ট থেকে প্রশ্ন আসে। ইস্ট ছত্রাক হলো সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক। সুবিধাবাদী অবায়বীয় মানে বাতাস ছাড়াও সে কি সুবিধা করতে পারে।
সহজ কথা, বাতাস ছাড়াও সে সুবিধা করতে পারে, মানে সে কাজ করতে পারে। ওকে, যখন সবাত শ্বসন থেকে ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রত্যাবর্তন করে তখন সমপরিমাণ শক্তির জন্য 18 গুণ দ্রুত গ্লুকোজ মেটাবলাইজ করতে পারে ইস্ট। তাহলে প্রশ্ন করে যে ইস্ট কত গুণ দ্রুত গ্লুকোজ মেটাবলাইজ করতে পারে? 18 গুণ, একটা প্রশ্ন। ঠিক আছে, বায়বীয় শ্বসনে ফিরে আসার প্রেক্ষিতে গ্লাইকোলাইসিস হ্রাস পাওয়াকে বলা হয় পাস্তুর ইফেক্ট। এখান থেকে প্রশ্ন আসে, পাস্তুর ইফেক্ট দেখায় কোনটি? আনসার হচ্ছে ইস্ট নামক ছত্রাক। ইস্ট কি? ইস্ট একটা ছত্রাক, অবশ্যই চিনো, পাউরুটি ফুলানোর জন্য ব্যবহৃত হয়। পাস্তুর ইফেক্ট কোথায় দেখা যায়? ইস্টে দেখা যায়। প্রশ্নের আনসার ক্লিয়ার? ফার্মেন্টেশন বা গাজন, এখানে 3 স্টার দাও। ফার্মেন্টেশন বা গাজনের মধ্যে 3 স্টার দাও। এমসিকিউ নাম্বার 1, গাজন হয় কার উপস্থিতিতে? জাইমেস নামক এনজাইমের উপস্থিতিতে। গাজন মানে কি? পচানো। সহজ কথায় যদি বলি, গাজন মানে পচানো। অক্সিজেন ছাড়া জাইমেস এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অণু সম্পূর্ণভাবে জারিত করে অ্যালকোহল তৈরি হওয়াকে বলা হয় গাজন। সহজ কথায় যদি বলি, ভাত পচায়া যদি মদ তৈরি করে সেটা একটা গাজন প্রক্রিয়া। ভাত মানে গ্লুকোজ, স্টার্চ থাকে এখানে গ্লুকোজ, সেখান থেকে ইথানল বা মদ তৈরি করা, সেটা হচ্ছে গাজন। এটা কেমিস্ট্রিতেও আছে, বুঝতে পারছো? এখন এখানে অ্যালকোহলও তৈরি হতে পারে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে, দুইটা হতে পারে, যেহেতু অবাত শ্বসন। যেই শাখায় এটা আলোচনা করা হয় তার নাম হচ্ছে জাইমোলজি। জাইমোলজি জাইমেস, জাইমোলজি জাইমেস, মিল পাচ্ছ? তাহলে ফার্মেন্টেশন বা গাজন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? জাইমোলজির মধ্যে। এই ফার্মেন্টেশন প্রক্রিয়া ব্যাখ্যা দেন কে? আনসার হচ্ছে লুই পাস্তুর। কোথায় ব্যাখ্যা দেন? ইস্ট নামক ছত্রাকে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে যদি মার্ক করে দিই, কি কি পড়া আমি বললাম। কোন এনজাইমের প্রভাবে গাজন হয়? জাইমেস এনজাইমের উপস্থিতিতে। কোনটি ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ ভেঙে ইথানল তৈরি হয়। কোথায় আলোচনা করা হয়? জাইমোলজিতে আলোচনা করা হয়। কোন কোন কোষে বা কোনটিতে ব্যাখ্যা দেওয়া হয়? ইস্টে ব্যাখ্যা দেওয়া হয়। কে ব্যাখ্যা দেন? লুই পাস্তুর। এই 5টা তথ্য এখান থেকে পারবা না? আর ইস্ট যেহেতু ছত্রাক, অবশ্যই সে এককোষী, মানে বহুকোষী ছত্রাক আছে, বাট এই ইস্ট এককোষী। ঠিক আছে, প্রকৃতকোষী এবং আদিকোষী জীবের শ্বসনের স্থান, এটা একদম বেসিক, এটা পারবা, আমি পড়ায় দিচ্ছি। বেসিক এটা কিভাবে দেখো, সাইটোপ্লাজমে কি হয়? গ্লাইকোলাইসিস হয়, এবং ফার্মেন্টেশন যেটা, এটাও কিন্তু সাইটোপ্লাজমে হয়। কারণ কি? এই যে বেশিরভাগ অবাত শ্বসন দেখবা যে তোমার কি বলে, মাইটোকন্ড্রিয়া লাগবে না, মাইটোকন্ড্রিয়া ছাড়াই। দেখো, আদিকোষীতেও ফার্মেন্টেশন সাইটোপ্লাজমে, প্রকৃতকোষীতেও ফার্মেন্টেশন সাইটোপ্লাজমে। মাইটোকন্ড্রিয়া পর্যন্ত সে যাইতে পারতেছে না, মাইটোকন্ড্রিয়া পর্যন্ত গেলে তো হইতোই কাজ, বুঝছো? তাহলে কাজগুলো কোথায় হচ্ছে? সে কিন্তু সব কিছু সাইটোপ্লাজমে করতেছে, অবাত শ্বসনে যা কিছু। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি হচ্ছে? পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। মেট্রিক্সে এই দুইটা, ইনার মেমব্রেনে এইটা, ওই যে আমি লিখে দিয়েছিলাম যে, এটা কিন্তু এখানে সামারি করা আছে। আর আদিকোষী জীবে রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু নাই, মনে আছে? আদিকোষীর মধ্যে রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু নাই। তার মানে এখানে কি নাই? মাইটোকন্ড্রিয়া নাই। আদিকোষীর মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, তার মানে এখানে সব কিছু হবে কোথায়? কোষ ঝিল্লি আর সাইটোপ্লাজমে, প্লাজমা মেমব্রেনে আর সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন, ক্রেবস চক্র, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে প্লাজমা ঝিল্লিতে। ইজি। এই যে দেখতেছো ফার্মেন্টেশনের ব্যবহার, এটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। বেকারি শিল্পে ইস্ট কি করে? পাউরুটি ফোলাতে সাহায্য করে, রাইট? পড়ছো কিনা? আমি যেগুলো মার্ক করে দিচ্ছি শুধু এগুলো মার্ক করবা। মদ্য শিল্পের মধ্যে পড়বা যে আঙ্গুরের রস থেকে ওয়াইন তৈরি করে এবং আপেলের রস থেকে সিডার তৈরি করে। নামটা খেয়াল রাখবা, সিডার নামটা গুরুত্বপূর্ণ। অ্যালকোহল প্রস্তুত করার ক্ষেত্রে কোন প্রসেস? ফার্মেন্টেশন প্রসেস। শেষ। দুগ্ধ শিল্পের ল্যাক্টো কথাগুলো মার্ক করো। ল্যাকটিস, ঠিক আছে? তাপমাত্রাটা মার্ক করো। 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দই তৈরি করা হয়। কত তাপমাত্রায় দই তৈরি করা হয়? কোন কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? এটা হচ্ছে পড়া 1, 2, এটুকুই, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে চা, তামাক, কফি। বাংলাদেশে এমন কোনো মানুষ পাবা না যে এই 3টার মধ্যে একটা খায় না। হয় সে চা খায়, নয় সে কফি খায়, আনলে সে বিড়ি খায়।
হয় সে চা খায়, নয় সে কফি খায়, আর নিলে বিড়ি খায়। যদি কাউরে পাও সে খায় না, তাহলে তারা বিয়ে করে ফেলো। আচ্ছা, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে করে ফেলো। আচ্ছা, চা, তামাক, কফি, যেহেতু সবাই এগুলা খায়, তার মানে এটা মেগা শিল্প। কি শিল্প? মেগা শিল্প। নামের মধ্যে মেগা আছে, তাহলে মনে রাখবা এই ব্যাকটেরিয়াগুলা চা, তামাক এবং কফি প্রক্রিয়াজাতকরণে সাহায্য করে। মনে থাকবে যেহেতু সবাই খায়, তার মানে এটা মেগা শিল্প। ঠিক আছে? এই সব ঝাপসা না তো? ঠিক আছে তো? এই নেট ঠিক আছে? কি বলো, আমার এখানে সব ঠিক আছে তো? ওকে, নেক্সট, মাছ ও মাংস শিল্পে লাগবে, এরা লাগবে। খেয়াল করে দেখো, ছত্রাক, পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস পরিচিত আছে, সবাই চিনো। ব্যাকটেরিয়ার মধ্যে দেখো পেরিকক্কাস, সেরিবিসা, বেসিলাস, এগুলা কি করে? এগুলা ফার্মেন্টেশনে সাহায্য করে। এবং এই যে দুইটা নাম বললাম, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে মাছ হতে জাপানে কি তৈরি হয়? কাচ্ছুবুশি। স্যারদের চোখে আসলে এখান থেকে প্রশ্ন তুলে দিবে, হয় বৈজ্ঞানিক টার্ম থেকে, নয় এগুলা থেকে। বুঝছো? ভিটামিন তৈরিতে কিভাবে ইস্ট সাহায্য করে? থায়ামিন ও রিবোফ্লোবিন। রিবোফ্লোবিন, থায়ামিন, নাম চেনা চেনা লাগে কিনা? ভিটামিন বি, ভিটামিন বি কমপ্লেক্স, এটা ভিটামিন B1, ভিটামিন B2, মনে পড়ে কিনা? এই যে B1 এবং B2, এই প্রক্রিয়ায় ইস্টের সাহায্যে তৈরি করা হয়। বুঝছো? ভিনেগার মানে কি? 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড, 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড। এই যে দেখো নামের মধ্যে এসিটি আছে কিনা, এসিটো ব্যাক্টার এসিটি পাইছো? ভিনেগার মানে 6 to 10% অ্যাসিটিক অ্যাসিড। নামের মধ্যে কি থাকবে? এসিটো কথাটা থাকবে, এসিটো, এসিটো, পাইছো? পারবা? কোমল পানীয় মানে কি? সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস দেখবা খুললে করে শব্দ হয় একটা। সফট ড্রিঙ্ক যদি খুলি করে শব্দ হয়, কিসের জন্য শব্দ হয়? এই যে কই গেল, কার্বন ডাইঅক্সাইড ভিতরে গোলানো থাকে এবং সেখানে কি কার্বনিক অ্যাসিড থাকে, কার্বনিক অ্যাসিড থাকে। তো মাথায় রাখবা এই যে বিভিন্ন প্রকার কোমল পানির প্রধান উপাদান সাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড, দুইটা। বুঝছো কি না? কার্বনিক অ্যাসিড ভিতরে দ্রবীভূত থাকে, কার্বন ডাইঅক্সাইড যখন দ্রবীভূত থাকে তার নাম কি? কার্বনিক অ্যাসিড। একই সাথে সাইট্রিক অ্যাসিডের নামটা মনে রাখবা, মনে থাকবে? ওকে, চর্মশিল্পে বেসিলাস সাবটিলিস, বেসিলাস সাবটিলিস। তো এই যে এল, বেসিলাস, দুইটা এল না? এল দিয়ে আমি লোম মনে রাখতাম, যে চর্মশিল্পে কি করা হয়? লোম উঠানোর জন্য বেসিলাস। লোম, ডাবল এল দিয়া লোম উঠানোর জন্য বেসিলাস। দেখো পারবা কিনা? পারবা? অবাধ শ্বসন, সবাধ শ্বসনের মধ্যে, অবাধ শ্বসন আর ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য। অবাধ শ্বসন অবশ্যই কোষের মধ্যে হবে, ফার্মেন্টেশন কোষের বাইরেও ঘটতে পারে। ওই যে মদ পচাচ্ছ তুমি, ভাত পচাচ্ছ তুমি, ভাত পচায় মদ তৈরি করতেছো, এটা তো তোমার কি মাটির নিচে বা যে কোনো থালা বাসনের মধ্যে তুমি করতেছো, তাহলে এটা কোথায়? কোষের বাইরে না? এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে হবে, এটা ছত্রাক বা ব্যাকটেরিয়ার মতো নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয়, যেমন ইস্ট নামক ছত্রাক। কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এখানে তরল মাধ্যম লাগবে, নাহলে পচবে কেমনে? রাইট? এখানে সরাসরি বিভিন্ন এনজাইম থাকে, এখানে তেমন সরাসরি এনজাইম থাকে না, জাইমেস নামক এনজাইম থাকে যেগুলো কোষের বাইরে কাজ করে। দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয়, বাহ্যিক গ্লুকোজ, বাইরের গ্লুকোজ, দেহের বাইরে। এখানে কিন্তু কিছু এনজাইমের নাম লিখছে, আর এখানে জাইমেস জানো অলরেডি বলে ফেলছি। এই তো শ্বসনিক হারে চলে আসছি আমরা, শ্বসনিক হারে চলে আসছি আমরা। তোমরা কি গল্প করতেছো? ঘুম পায় না ক্লাস করতে? এই ঘুম পাইলে হবে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। আর 5 মিনিট, আর 5 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। শ্বসনিক হার বা কোষের মানে কি? বিক্রিয়াটা মনে করো একবার, সালোক সংশ্লেষণের উল্টা বিক্রিয়াটা মনে করো। গ্লুকোজকে পানি এখানে চিন্তায় না আনলেও হবে। গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে পুরাচ্ছ, জারিত করতেছো, এবং বিনিময়ে কি পাচ্ছ? কার্বন ডাইঅক্সাইডকে পাচ্ছ। কার্বন ডাইঅক্সাইড মানে উৎপাদকে উপরে বসাও, সবসময় উৎপাদকে আমরা উপরে বসাই আর বিক্রিয়ককে নিচে বসাই। তাহলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ, কতটুকু অক্সিজেন দিয়ে, সেটা হচ্ছে শ্বসনিক হার। ওই যে আমরা সালোক সংশ্লেষণের হার পড়ছিলাম না, ওইটার মতো। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন মান পাবো। কিরকম? এই যে দেখো, যদি আমরা গ্লুকোজ ব্যবহার করি, এটা 6/6, তাহলে অনুপাত হচ্ছে 1। একই গ্লুকোজ যদি মরুজ উদ্ভিদ বা ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করি, সবাদ শ্বসনের ক্ষেত্রে,
তখন শ্বসনিক হার 0। তার মানে কি বলতে পারি এখানে শ্বসন কি শ্বসনিক হার 0, বুঝতে পারছি না? উপরে 0, কার্বন ডাইঅক্সাইড নির্গতই হচ্ছে না। বাট তুমি যদি অবাধ শ্বসনের ক্ষেত্রে বলো, অবাধ শ্বসনের ক্ষেত্রে শ্বসনিক হার কত? এখানে অসীম। কেন অসীম? উপরে কার্বন ডাইঅক্সাইড, নিচে অক্সিজেন। অবাধ শ্বসনে তো অক্সিজেনেরটা 0, কার্বন ডাইঅক্সাইড উপরে রাখলাম, কার্বন ডাইঅক্সাইড 2 অণু তৈরি হইল, তাই না? কার্বন ডাইঅক্সাইড তো 2 অণু তৈরি হইল, কিন্তু 2 অণু পাইরোগ্যাস থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হইল ইথানল তৈরি হওয়ার সময়, বাট অক্সিজেন তো 0। তো সামথিং বাই 0 মানে কি? অসীম। ব্যাখ্যাটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা কেন এটা অসীম? এটা ডান। দেখো আমাদের জৈব অ্যাসিড সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, একটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। কোন নামটা বড় লাগতেছে তোমার কাছে? ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কোন নামটা বড় লাগতেছে? টার্টারিক 1 2 3 4 5, তাহলে এটা সংখ্যাও বড় 1.6, এটা সংখ্যাও বড়, বুঝছো? আর ম্যালিক অ্যাসিড নাম ছোট, সংখ্যাটাও ছোট। ম্যালিক অ্যাসিড কয় অক্ষর? ম্যালিক কয় অক্ষর? 3 অক্ষর। ম্যালিক 3 অক্ষর, তাহলে 1.33। ওকে, 2টা মান পাবা যা কিনা 1-এর থেকে কম। অ্যালানিন, পামিটিক অ্যাসিড। ওকে, অ্যালানিন হচ্ছে 0.83, পামিটিক অ্যাসিড 0.7। তাহলে আমি পড়ার টেকনিকটা যদি আরেকবার বলি, গ্লুকোজ কিচ্ছু বলে নেই, জাস্ট গ্লুকোজের শ্বসনিক হার কত? গ্লুকোজের শ্বসনিক হার কত? 1। অবাধ শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত? অসীম। কেন অসীম বলছি? ক্যাম বা মনোযোগবিধির ক্ষেত্রে গ্লুকোজের শ্বসনিক হার কত? 0। গ্লুকোজ নিয়ে 3টা পড়া শেষ। আমি আবারও বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। গ্লুকোজ সরাসরি কিচ্ছু বলে নেই, 1। ক্যাম বা মরুচ 0। অবাধ শ্বসনের ক্ষেত্রে বললে অসীম। গ্লুকোজের 3টা পড়া। ম্যালিক 3 অক্ষর 1.33, টার্টারিক অনেকগুলো অক্ষর 1.6 বেশি। অ্যালানিন, পামিটিক অ্যাসিড 1-এর থেকে ছোট, মুখস্থ রাখবা। পারবা? এই তোমরা কি বিরিয়ানি রান্না করতেছো নাকি? ভাই আম্মু বিরিয়ানি রান্না করতেছে, সবাই খাইতেছে আর আমি ক্লাস করতেছি, যেই সুগন্ধ আসতেছে। এই দেখো না খাইয়া কষ্ট করে ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা 31 মিনিট হয়ে গেল। পার্সেল করো, পাঠায় দাও। কোথায় বিরিয়ানি? কোনো গন্ধই পাচ্ছি না। আমার আশেপাশে বিরিয়ানি থাকা উচিত, এত কষ্টের ক্লাস নিচ্ছি। সামনে পিছনে বামে ডানে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি থাকা উচিত। তোমরা এতগুলো স্টুডেন্ট থাকতে যদি তোমাদের ভাইয়া না খেয়ে ক্লাস নেই, কেমন দেখা যায়? পাঠাও, বিরিয়ানি পাঠাও, ফাস্ট দ্রুত পাঠাও, ক্লাস শেষ করার আগে যেন পেয়ে যাই। ওকে, তো আমরা নেক্সট টপিকে যাচ্ছি। শ্বসন প্রক্রিয়ার প্রভাবকগুলো দেখো। বাহ্যিক প্রভাবক একদম ইজি, ঠিক সালোক সংশ্লেষণের মতো। তাপমাত্রা পড়ছিলাম, ওইখানে কত ছিল? 22 থেকে 35, এখানে 20 থেকে 35। কেমনে মনে রাখবা? সালোক সংশ্লেষণ, নামটা ইয়া বড়, তাহলে জিনিসটাও সংখ্যাটাও বড়। 22 থেকে 35। শ্বসন নাম ছোট, 20 থেকে 35 মনে থাকবে। 45 ডিগ্রির উপরে এই প্রক্রিয়ার হার মানে শ্বসনের হার কমে যায়, ঠিক সালোক সংশ্লেষণের মতো না? মনে পড়ে? ওকে, অক্সিজেন দেখো, পাইরুভিক অ্যাসিডের জারণের জন্য অক্সিজেন প্রয়োজন, তার মানে অক্সিজেন লাগবে। অক্সিজেন বেশি হলে কি শ্বসনের হার বেড়ে যাবে? পানি লাগবে কি না? বিক্রিয়ার মধ্যে পানি লাগে, মনে আছে? সেম আলো, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব। এখন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বেড়ে গেলে শ্বসনিক হার কমে যাবে, কারণ কি? উল্টা, এটা উৎপাদে তৈরি হচ্ছে, যেটা উৎপাদে থাকে সেটা যদি বেড়ে যায় তাহলে কি হারটা কমে যাবে না? মনে আছে কি না? এই কথাটা বুঝো কি না? ব্যস্তানুপাতিক কেন ব্যস্তানুপাতিক? কারণ তুমি গ্লুকোজের জারণ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছো, উৎপাদ যদি বেড়ে যায় হার তো কমে যাবে। এই হচ্ছে কাহিনী। অভ্যন্তরীণ প্রবাহের ক্ষেত্রে এগুলা ইজি কথা, এগুলা পারবা। কোষের বয়সটা খেয়াল করো। অল্প বয়সের কোষের ক্ষেত্রে শ্বসনিক হার অধিক, এটা হচ্ছে ইয়াং এজ, তোমাদের মতো জেনজি, ঠিক আছে?
ইয়াং এজ যারা, তরুণ যারা, তারা একটু বেশি বেশি শ্বসন হয়, বুঝতে পারছো? মাটিতে অজৈব লবণ, এটা খেয়াল করো, মাটিতে অজৈব লবণের বৃদ্ধি ঘটালে শ্বসন হার বৃদ্ধি পায়। তাহলে এটা সমানুপাতিক, এটা লাগবে। এটা অনেকে পেঁয়াজ খাইতে পারো পরীক্ষার হলে। এখানে এটা লিখো, এটা মার্ক করো, 6 নাম্বারটা মার্ক করো, ঠিক আছে? ওকে, শ্বসনের গুরুত্ব, এটা ওই যে অর্থনৈতিক গুরুত্ব যেটা পড়ছো ওইটার সাথে মিল রেখে, এক্সট্রা কোনো পড়া নেই, এইটা পড়তে হবে। এখান থেকে বড় অপশন আসতে পারে, বড় অপশনের প্রশ্ন হইলে ছক থেকে আসবে। দেখো, অবাত আর সবাতের মধ্যে পার্থক্য, সবাত আর অবাত, মুক্ত অক্সিজেন লাগবে লাগবে না, বুঝো কিন্তু। পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ, আংশিক বা অসম্পূর্ণ জারণ, অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড 6 অণু, অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মাত্র 2 অণু। পানি তৈরি হয় 6 অণু, পানি তৈরি হয় না, কারণ এখানে যেহেতু লাস্ট ধাপ পর্যন্ত যায় না। অ্যালকোহল ও ল্যাকটিক অ্যাসিড এখানে তৈরি হয় না, বাট এখানে তৈরি হয়, বুঝছো কিনা? অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড অবাত শ্বসনের উপাদান কিন্তু। 36 এটিপি, 2 এটিপি। 36 এটিপি মানে কি? 360 কিলো ক্যালোরি, এখানে মাত্র 20 কিলো ক্যালোরি, বুঝতে পারছো কিনা? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া দুইটার মধ্যে, আর সাইটোপ্লাজম আর এখানে মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া বাইরে, অর্থাৎ শুধু সাইটোপ্লাজমে, বুঝছো কিনা? মাইটোকন্ড্রিয়া নাই কিন্তু এখানে। ওকে, অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীতে, অণুজীব, পরজীবী এখানে হবে। 36টা এটিপি, 2টা এটিপি, শেষ। সালোক সংশ্লেষণ আর শ্বসনের পার্থক্যটা খেয়াল করো, এটাও 5 স্টার। সালোক সংশ্লেষণ মানে কি? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা। আর এটা মানে কি? আমাদের যে স্থির রাসায়নিক শক্তি তাকে কি গতিশক্তি রূপান্তর করা, মানে শক্তি তৈরি করা। এই প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত হয়, আর এখানে শক্তি কি নির্গত হয়, এটিপি নির্গত হয়, এটিপি নির্গত হয়। ক্লোরোপ্লাস্ট যাদের আছে তাদের মধ্যে হবে, সব ধরনের কোষে হবে, কারণ মাইটোকন্ড্রিয়া সবার মধ্যে আছে, ঠিক কিনা? সূর্যালোকের উপস্থিতিতে হবে, 24 ঘন্টায় হবে। পানি ও কার্বন ডাইঅক্সাইড প্রধান উপাদান, রাইট? কি তৈরি হয় বুঝতে পারছো কিনা? কোনটা থেকে আসে? পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু অক্সিজেনটা তৈরি হয়, গ্লুকোজটা তৈরি হয়। কি লাগে? বিক্রিয়ক, বুঝছো কিনা? এটা ইজি। জটিল খাদ্যদ্রব্য ভেঙেই তো এটিপি তৈরি হয়, কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। কি তৈরি হয়? শর্করা ও অক্সিজেন উৎপাদ, উপরে একটা বিক্রিয়ক নিচেটা উৎপাদ। কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড ও পানি। আর যদি অবাত শ্বসন হয় তাহলে অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেনই আমরা কি আমাদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগে। অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। পারবা? উপচিতি বিক্রিয়া মানে কি? তৈরি হয়। অপচিতি মানে কি? ভাঙে। আজকে বলছিলাম এটা ক্লোরোপ্লাস্টে ঘটে, সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে ঘটে। সাইটোপ্লাজমে কোনটা ঘটে? গ্লাইকোলাইসিস। ক্লোরোফিল বিশিষ্ট উদ্ভিদে ঘটে, সব উদ্ভিদের প্রাণীতে ঘটে। পারবা? শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য 5 স্টার। এখান থেকে আমি প্রশ্ন দিব কালকে, এখান থেকে কোয়েশ্চেন থাকবে, বলে দিলাম। ছক, 3টা ছক থেকে কমপক্ষে 5টা প্রশ্ন থাকবে। কোষের অভ্যন্তরে শ্বসন আর দহন মানে কি? যে কোনো পুরা, তুমি যখন কাঠ পুরাচ্ছ লিখে রাখো, কাঠ পুরানো এটা দহনের অংশ। মুক্ত বায়ুতে হবে। জৈব রাসায়নিক প্রক্রিয়া, ভৌত রাসায়নিক প্রক্রিয়া। জৈব রাসায়নিক মানে কি? কোষের ভিতরে, লিখো কোষের ভিতরে মানে জৈব রাসায়নিক। জৈব মানে জীব। অল্প কার্বন ডাইঅক্সাইড। আর দহন মানে কি? প্রচুর আগুন, প্রচুর ধোঁয়া, তাহলে বেশি কার্বন ডাইঅক্সাইড। অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায়। আর আগুন মানে কি? উচ্চ তাপমাত্রা। এই লিখো আগুন। বিক্রিয়ায় এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়, এখানে কোনো এনজাইম লাগবে না। আলোক শক্তি সৃষ্টি হয় না, এখানে আলো তৈরি হবে, কারণ কি? আগুন, যে আগুনে কি আলো তৈরি হয় না? এটিপি হিসেবে শক্তি নির্গত হয়, তাপ হিসেবে শক্তি নির্গত হয়। আবার আগুন লিখো, কয়েকটি ধাপে সংগঠিত হয়, ধীরে ধীরে শক্তি নির্গত হয়। আর আগুন লাগলে ধুমধারাক্কা, খুব দ্রুত শক্তি নির্গত হয়, সেই আগুন। বুঝছো? ওকে, পড়া শেষ? এই তো পড়া। সালোক সংশ্লেষণ, শ্বসন, খনিজ লবণ পরিশোষণ, প্রশোধন, 4টা টপিক শেষ। উদ্ভিদ সাহিত্য শেষ, সোনার বাংলাদেশ। ওকে, ভালো মতো পড়বা। টপিকগুলো সিরিয়ালি পড়বা, যেমনি সাজায় দিচ্ছি, যে ট্রিকগুলো ইউজ করছে এগুলো পড়বা। ওকে, বারবার পড়বা, রিভিশন দিবা, ভালো করবা ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।